রেগুলার গুণটা অন্য করলাম। আচ্ছা, এই 2 নম্বর রিজনিংটা তোমরা তাহলে পেরেছো। তো 2 নম্বর রিজনিংটা কি ছিল? 2 নম্বরের রিজনিংটা ছিল হচ্ছে যে একটা বাদে একটা, 27, 37, 38, তারপরে দিয়ে গুণ হয়ে 7 দুগুণে 14, 3 × 21, 28, 14 অ্যান্সার ছিল, এটা অপশন এ। এবার দেখো এটা কি করছে, বলছে সিম্পল ফিউচার টেন্স। সিম্পল ফিউচার টেন্সের গঠন কি বলছে? সাবজেক্ট প্লাস শ্যাল উইল, উইল বা শ্যাল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ভি1 ফর্মটাও ঠিক আছে, প্লাস অবজেক্ট। তাহলে এই সেন্টেন্স যদি দেখি, তাহলে শি ফিনিশিং ভার্বের সঙ্গে আইএনজি হবে না, এটা অ্যান্সার। তারপরে দেখো শি ফিনিশড হবে না, কারণ ভি1 ফর্মে হবে। শি উইল ফিনিশিং আইএনজি ফর্মটা হবে না, তাহলে অ্যান্সার অপশন এইটা। দেখো সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে, অবজেক্টিভ পুরো। তাহলে এইটা ছিল কি আমার সিম্পল ফিউচারের গঠন, তাই অ্যান্সার অপশন সি। নেক্সট ওয়ে, মানে অপশন বি অ্যান্সার এখানে। তারপরে দেখো বলছে অ্যান্সার কি চাইছে এটা, এরকম রিজনিং থাকা মানে আমরা লাস্টে দেখবো যে অ্যান্সার কি চাইছে। অ্যান্সার কি চাইছে, এই সঙ্গে যে বিষধর প্রাণী কোনটি? তো এর ভিতরে বিষধর প্রাণী নিশ্চয়ই সাপের কথা বলছে, তাহলে সাপ। সাপ হয়, যদি সাপ হয়, দেখো সাপ হয় কি বলছে, সাপ যদি ফড়িং হয়, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? ফড়িং। বিষধর প্রাণী সাপ, কিন্তু এখানে সাপকে কি বলছে? ফড়িং, অ্যান্সার ফড়িং হয়ে যাবে। আচ্ছা বেশ। বেমানান শব্দটি খোঁজো, স্টিল, ব্রোঞ্জ, আর এদিকে কি বলছে? পিতল, তামা। দেখো অ্যান্সার কি হয়ে যাবে? তামা। কারণ কি? স্টিল, স্টিল হচ্ছে সংকর ধাতু, ব্রোঞ্জ সংকর ধাতু, পিতলও সংকর ধাতু। সংকর ধাতু মানে দুটো দুটো বা তিনটে ধাতু মিলে মিক্স করে হয় যেটা, আর তামা তো আলাদা একটা নিজস্ব ধাতু। আচ্ছা, এখানে ইডিয়ম দিয়েছে আ ব্লেসিং ইন ডিসগাইজ। এ ব্লেসিং ইন ডিসগাইজ মানে কি? এই ব্লেসিং ইন ডিসগাইজ মানে কি বলতো, যে কখনো কখনো তোমার খারাপটা ভালো হয়ে যায়। তো কখনো কোনো কোনো খারাপ হলো মনে হচ্ছে, কিন্তু পরে বুঝতে পাও যে না, এটা আমার অনেক ফেভার হলো, ভালো হলো। তাহলে কি এটা তুমি বুঝতে পাও না, গোপনে সেই ফেভারটা পড়ে থাকে। তাই বলে কি আ হিডেন ফেভার, ঠিক আছে, আর হিডেন ফেভার। তারপরে দেখো এখানে রয়েছে সঠিকভাবে সাজাতে হবে। ভাই এটা একদিন করিয়েছিলাম, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখতে পাচ্ছি আমি, সিআরপি একাডেমি। কি বলছে এখানে? বলছে নিয়োগপত্র, চাকরি, পরীক্ষা, পড়াশোনা, ইন্টারভিউ, তাহলে কোনটা আগে? তাহলে এটা কোনটা হবে আগে? আগে নিশ্চয়ই তুমি কি করবা? আগে তুমি পড়াশোনাটা করবে, তাই 4 নম্বরটা আগে, তাহলে এটা হবে না, এটা হবে না। তারপর তুমি কি করবা? 4 নম্বরটার পরে তুমি 3 নম্বরে পরীক্ষা দেবা। 3 নম্বরে পরীক্ষা দিতে, এটা অ্যান্সার আর দেখার দরকার নেই, এটাও চেক আউট করার জন্য করে দিচ্ছি। তারপর তুমি কি পাবে? তারপরে তুমি ভাই পাবে আহ পরীক্ষা দিলে, পরীক্ষায় পাশ করলে তারপরে ইন্টারভিউ হবে তোমার। তারপরে তোমার বাড়িতে কি নিয়োগপত্র আসবে, তারপরে তুমি চাকরিটা করবে। হয়ে গেল অ্যান্সার অপশন ডি। নেক্সট, কিন্তু প্রথমেই আমরা বুঝে গেছিলাম, তার জন্য কিন্তু পরেরটা আর করবো না, চেক ইট আউট। নেক্সট দেখো এটা কি বলছে, মেলাও দেখি। সির পরে ডবল এ আছে, এটা খেয়াল করেছো? দেখো আচ্ছা, এখানে কটা পার্ট আছে আগে গোনো, এখানে কটা আছে? একদম ডবল এ ডবল বি সি, ডবল এ ডবল বি সি, কিছু নাই, এইটা হচ্ছে ডবল এ ডবল বি সি, এই একদম সোজা আছে। 5টা করে কেটে নিচ্ছি। কি করে কেটে নিয়েছে? 5টা করে, তাহলে 5টা করে কেটে নাও। 5টা করে কেটে নিয়ে কি হচ্ছে? এই যে, তাহলে কি বলতে? ডবল এ, একটা এর ঘাটতি, ডবল বি সি, আবার ডবল এ ডবল বি মানে একটা বি এর ঘাটতি সি, তারপর ডবল এ ডবল বি, তারপরে সি এর ঘাটতি ডবল এ ডবল বি। অ্যান্সার কোনটায় আসছে? এ বি সি বি। কোনটায় আছে? এ বি সি বি, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট ভাই, এই তো শিখে গেছে, দেখা মাত্র বলতে পারছো মানে শিখে গেছে, চাকরি তো হবে, কোনো ব্যাপার না। আচ্ছা, এটা খুব সোজা, তোমার আয়ত ঘন করিয়েছি, যারা ক্লাস করো না ভাই তাদের জন্য হাততালি দিয়ে দাও একটা ছোট করে। দেখো তোমাদের সূত্র জানতে হবে, যদি তোমরা পরিমিতির ক্লাস না করো ভাই, আমি করিয়েছিলাম কই কই করে ফুল সূত্র। আয়ত, আয়তঘনের কর্ণের, কর্ণ বলতে এই যে একটা ঘন আছে, কর্ণ বলতে সব থেকে বড় যেটি কোনাকুনি যেটা থাকবে, এই কোনাকুনি, ঠিক আছে। এইটা দৈর্ঘ্যের সূত্র কি বলছে? আয়তক্ষেত্রের সঙ্গে যা উচ্চতা যোগ হচ্ছে। আয়তক্ষেত্রের কর্ণের সূত্র কি জানি আমরা? দৈর্ঘ্য স্কয়ার প্লাস, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস, এখানে অ্যাড হচ্ছে কি আয়তের, আয়তক্ষেত্রের যে তোমার
কর্ণের সূত্র সিমিলারলি এটাও তাই, জাস্ট কি এখানে উচ্চতাটা যোগ হয়েছে তাই এটা উচ্চতা হবে এক্ষেত্রে। তাহলে এখানে সূত্র কি এল স্কোয়ার, এল স্কোয়ার মানে কি তোমার এখানে মানটা কত কি ছিল ভাই দেখে নাই, এখানে দেখলাম 5 এর স্কোয়ার মানে কত 25 প্লাস 4 এর স্কোয়ার 16, 3 এর স্কোয়ার 9, এটা রুটের মধ্যে আছে, সমান সমান কত হবে এটা √50। তো √50, তো √50 মানে কি লিখতে পারি আমরা, √50 কে লিখতে পারি কি ভাই 5 গুণ 5 গুণ 2, ঠিক আছে, তা বা 25 গুণ 2। এটা যারা বোঝে তাহলে সোজা দুটোর থেকে একটা বেরিয়ে আসবে, আর 2 একা বেরোতে পারলো না, একা অসহায় হয়ে পড়েছে, 5 √2 অ্যান্সার হয়ে গেছে। অপশন ডি হয়ে যায় তোমার কারেক্ট। নেক্সট, নাম্বার অনেকে কম পেয়েছো, কেন পেলে আমি বুঝলাম না, সেটটা তো বেশি যে টাফ ছিল তাও না। যাই হোক, বি ডি এফ এ দেখো কি রয়েছে এখানে, বি বি এর মান কত রয়েছে ভাই, বি এর মান রয়েছে 2, ডি এর মান 4, তারপরে কি 6, তারপরে কি করছে দেখো জে এর মান কত 10, তারপরে এল এর মান কত ভাই 12, তারপরে 14, 2 করে গ্যাপ বুঝতেই পারছি। পি এর মান কত ভাই বলো বলো বলো, পি এর মান 16, আর এর মান 18, 18 2 20। এবার দেখো সিম্পল একটা লজিক বোঝো, 6 এর সঙ্গে কত যোগ করে 14 হয়েছে, মানে 8 করে, বা এটার সঙ্গে 8 করে যোগ হয়েছে, তারপরে কত 6, তাহলে তারপরে কত হবে নিশ্চয়ই নিশ্চয়ই 4 হবে। তাহলে 20 আর 4 24 হয়, 20 আর 4 24 হয়, 24 মানে কি ভাই এক্স, তাহলে এক্স কোনটাই নেই, এটাই নেই, এটাই নেই, এটাই আনসার। যাই হোক 16 এখানে যদি করো আমরা যে 16, আচ্ছা এরকম ভাবে দেয়নি এরা, আমি যেটা ভাবলাম তো এরকম না, এটা 16 হাজার 20 হতো তাহলে কি হতো এইভাবে হয়, জাস্ট কি গ্যাপটা দেখতে হবে, জাস্ট কি গ্যাপ 2 করে কি দেখতে হবে, জাস্ট কি গ্যাপ প্রত্যেকের 2 করে আছে দেখো, হ্যাঁ হ্যাঁ, জাস্ট এটা 2 করে, আমি বললাম ওরকম কিছু না দেয়নি, সব প্রত্যেকটাই কি 2 করে ডিফারেন্স আছে। তাহলে এই অপশনের ভিতরে কোনটাই 2 করে, ডাব্লিউর ভ্যালু 23, এক্স এর ভ্যালু কত 24, তাহলে এটা অ্যান্সার হবে না, একের গ্যাপ এটা হবে না অ্যান্সার। ভি ভি মানে কত ভাই, ভি মানে 22, এক্স এর ভ্যালু 24, ওয়াই এর ভ্যালু 25, এক্স ওয়াই পাশাপাশি এটাও হবে না, ইউ মানে 21, তারপর ডব্লিউ মানে 23, ওয়াই মানে 25, 2, এটা ভাই 2 করে গ্যাপ, ব্যাস এটা অ্যান্সার অপশন সি। নেক্সট দেখে নেব যে কি রয়েছে, যে একটা এখানে স্ল্যাপটার, স্ল্যাপটার এর অন্য একটা মানে বলতো, স্ল্যাপটার মানে কি বলতো, স্ল্যাপটার মানে খুন করা অর্থে, তাহলে এখানে কি এনকাউন্টার হয়ে যায়, কি আছে এনকাউন্টার, ব্যাস এটুকু জাস্ট মনে রাখো আর কিছুই না। নেক্সট দেখো চেঞ্জ করতে বলেছে, টাইম কম স্পিডে করাবো। তারপরে দেখো বুঝতে না পারলে পরে জিজ্ঞাসা করো, এটা খুব সোজা। তো এ ইস টু বি এত, বি ইস টু সি এত, তো দ ফর্মুলা করলে এ আর বি আর সি এর ভ্যালুটা বের করে নাও। এ ইস টু বি আর বি ইস টু সি যখন দেওয়া আছে কি করবো আমরা, দ ফর্মুলা বের করবো, তাহলে 2:3 আর 4:5, দ ফর্মুলা করলে 4 2 8, 3 4 12, 3 5 15, এসে এসে গেল মান আমাদের, বলছে এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার ইস টু বি সি, তো এ স্কোয়ার মানে কত হয়ে যাবে, এ স্কোয়ার মানে হচ্ছে কত বলে ফেলে 64 ইস টু 12 স্কোয়ার মানে কত 144, আর বিসি, তাহলে বিসি গুণ করো, তাহলে 12 15 গুণ করলে 180। ভাই 4 দিয়ে কাটাকুটি করো, 4 দিয়ে কাটাকুটি করো, 8 দেখো 8 দিয়ে কাটাকুটি হয়তো হতে পারে কি জানি না, 8 দিয়ে যাবে যাবে না, 4 দিয়ে কাটো হবে না, 4 ষোলং 64, আর এদিকে 36, আর এদিকে হচ্ছে কত ভাই 4 45 হচ্ছে, তাহলে এটা অপশনে আছে, অবশ্যই আছে, কোন নম্বর অপশন, অপশন বি, 16 36 আর 45 হয়ে যাবে ভাই কারেক্ট অ্যান্সার। অঙ্কের জটিলতা নেই, আমরা জটিল ভেবে ফেলি যে কি বাবা অঙ্ক, বড় অঙ্ক ভুল হয়ে যায় যদি, এই অঙ্কটা আগের দিন করিয়েছিলাম 48 অ্যান্সার, আজকে আর করাবো না, প্রিভিয়াস ইয়ারটা দেখবো, আগের দিনে ভিডিওটা দেখে নেবো, ঠিক আছে, আগের দিন করিয়েছি ওই জন্য করাবো, ক্লাস না করালে করলেও যে তোমার সেম অঙ্ক ছিল। যাই হোক তারপর দেখো 50 জন শ্রমিক, তোমাদের একটা কথা বলি, যারা রেগুলার ক্লাস করে ভাই অঙ্ক ডাটা পর্যন্ত কমন পাবে বলে দিলাম আজকে। 50 জন শ্রমিক একটি যন্ত্রাংশ তৈরি করে 6 দিনে, তো এই টাইপের অঙ্ক মানে খুব সোজা, যে কি কাজের পরিমাণটা আর টাকার পরিমাণটা নিচে হয়, মানে 50 জন শ্রমিক একটি যন্ত্রাংশ তৈরি করছে 6 দিনে, বেশ কত দৈনিক 8 ঘন্টা কাজ করে, বেশ যদি 40 জন শ্রমিক লাগানো হয়, ঠিক আছে, ও তারা দৈনিক 6 ঘন্টা কাজ করে, ঠিক আছে, তবে কতদিনে যন্ত্রাংশটি তৈরি হবে,
ধরে নাও এক্স দিন, ওই যন্ত্রাংশের পরিমাণ সেমি, একটা কথাটা বলেছে। তাহলে দেখো শূন্য শূন্য আউট করলাম, ছয় ছয় কেটে দিলাম ভাই, 4 দিয়ে 2 কাটলাম, তাহলে 5 দিয়ে কি পড়ে আছে, 10 পড়ে আছে। অ্যান্সার অপশন সি একদম রাইট অ্যান্সার বলেছে তোমরা। নেক্সট, আমি জানি তোমরা পারবে এইসব অঙ্ক, শিখে গেছো মানে ভাই ঝলক দেখিয়ে চলে আসবা। আমি যেন এটুকু গর্ব করে বলতে পারি যে তুমি এক জায়গায় কোথাও পড়তে গেছো বা রিভাইজ করতে গেছো কোনো বন্ধুর সঙ্গে, তুমি অঙ্ক করছো আর সেও অঙ্ক করছো, দেখে যেন বলে এ ভাই তুই কোথা থেকে শিখেছিস, তখন যেন এই মাথায় যেন ঘুরে যে আব্দুল্লাহ বলেছিল। নেক্সট দেখো, একটি চৌবাচ্চা 10 ঘন্টায় জলে পূর্ণ হয়, কিন্তু তলদেশে ছিদ্র থাকায় পূর্ণ হতে 2 ঘন্টা অধিক লাগে। খুব সোজা অঙ্ক, যে কি, যখন ছিদ্র নেই, দেখো যখন ছিদ্র নেই 10, আর যখন ছিদ্র আছে তখন 2 ঘন্টা এক্সট্রা, তার মানে কত, 12 ঘন্টা। এদের এলসিএম করলে এবার কত হয়, 60 হয়। তাহলে 6 10 কে 60, এলসিএম করলাম 10 আর 12, ঠিক আছে। আর এখানে 5 12 60। এবার দেখো প্রথমে 6 করে ভরছিল, ঠিক আছে, প্রত্যেক ঘন্টায় 6 করে ভরছিল যখন ছিদ্র ছিল না। আর যেই বাবাজি ছিদ্র এসে 5 করে ভরছে, নিশ্চয়ই তাহলে 1 করে কোথায় যাচ্ছে, ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে। অ্যান্সার চাইছে ছিদ্রটি কতক্ষণে পূর্ণ চৌবাচ্চা খালি করে। খুব সোজা ভাই, ঘন্টায় 1 করে, তাহলে 60 ইউনিট যদি হয় তাহলে ঘন্টায় 1 করে মানে কি 1 দিয়ে ভাগ করলে কত হবে, অপশন বি। এটাও ভাই কমন অঙ্ক ছিল, এটাও কমন অঙ্ক ছিল। যারা অঙ্ক করে দেখা মাত্র আনসার করে, এটাও কমন ছিল, ডাটা কমন। একজন পেন বিক্রেতা 100টি পেন বিক্রি করে, 20টি পেনের বিক্রয় মূল্য লাভ হিসাবে পায়, তার লাভের হার কত। তো এক্ষেত্রে অঙ্ক কি বলেছিলাম মনে আছে, এক একটার দাম কত করে ধরতে হবে, এক একটার দাম কত ধরতে হবে বলেছিলাম, মনে আছে তো, একদম এক একটার দাম 1 টাকা করে ধরতে হবে, এক একটার দাম 1 টাকা, ব্যাস অঙ্কর গল্প শেষ। তাহলে এসপি কত বলছে, বিক্রি করছে যখন বিক্রেতা 100টি পেন বিক্রি করে, যে কটা পেন বিক্রি করছে, 100টি মানে 100 টাকা তুমি বিক্রি করছো, সেখানে 20টি পেন তুমি বিক্রয় মূল্যের উপর লাভ করছো। আচ্ছা মানে কি 20টি পেনের দাম কত, 20 টাকা। আচ্ছা তুমি আমাকে বলো তো এইবার, তুমি 100 টাকায় জিনিস বিক্রি করে 20 টাকায় তুমি 20 টাকা লাভ করছো, তাহলে 20 টাকা যদি লাভ করো তোমার ক্রয় মূল্য কত ছিল, হয়ে গেল আনসার। তাই আমরা লাভ ক্ষতি বিচার করি কিসের উপরে ভাই, লাভ ক্ষতি বিচার করি ক্রয় মূল্যের উপরে। তাহলে 80 টাকার উপরে ক টাকা লাভ করেছিল ভাই, 20 টাকা, 100-এ কত, ব্যাস। তাহলে 1 এর 4, 4 দিয়ে কাটলে 25%, অপশন সি। 10 সেকেন্ডে উড়িয়ে দেবে, ধার 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 করে উড়িয়ে দেবে। অঙ্ক বুঝলেই শেষ, না বুঝলে যা হাঁপা, মানে হাঁপানি উঠে যাবে। এই অঙ্ক দেখো, দেখবার অ্যান্সার করবা, আর লুচির মতো অঙ্ক দেখো, এই অঙ্ক দেখ, এটা এইটা একদম জিরো, সঠিক কথা। এই অঙ্কটা যে এত ইজি দেখো ভাই, এত ইজি কিছু না, এইটাকে ক্যালকুলেশন করতে হলে অঙ্কের গায়ে দেখো, এলসিএম করলে এ বি, তাই তো, তাহলে এর কি নেই ভাই, এ নেই, তাহলে এ নেই মানে উপরে এ গুণ করে দিলে কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে, ব্যাস। প্লাস এর এ আছে, কি নেই, বি নেই, তাহলে বি গুণ করলে বি স্কোয়ার হয়ে গেল, ব্যাস এলসিএম করে দিলাম, অঙ্ক ক্লিয়ার, সমান সমান 1 হয়। তাই ক্যালকুলেশন করো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 1, সরি এ বি গুণ করে দিলাম, এ বি, ঠিক আছে। তাহলে সমান সমান এ স্কোয়ার প্লাস, তো সাজিয়ে লিখি, হ্যাঁ সাজিয়ে লিখতে দেখবি ভালো লাগবে। তাহলে এ বিটা নিয়ে এলাম প্লাস বি স্কোয়ার, কেন সাজালাম, সমান সমান কত, ইকুয়াল টু 0। এর ভ্যালুটা কি হয়ে গেল ভাই, 0। দেখো অঙ্কের খেল দেখো কোথায় লেগে যাবে, মারো ছক্কা অঙ্কে। এ কিউ প্লাস বি কিউ এর সূত্র লাগিয়ে দাও, এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কি, এ প্লাস বি আগের দিন করিয়েছিলাম, ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, হয়ে গেল অঙ্কর গল্প শেষ। এ বির সঙ্গে এবার কি, তাহলে দেখো এ বি ইন্টু এর ভ্যালু কত, 0। তাহলে তুমি ভাবো, যার সঙ্গে 0 যোগ করব অপশানে, আমি একদম যার সঙ্গেই 0 গুণ করব 0 হয়ে যাবে। তোমার সব ডাটা কমন, তাই না? যাই হোক, নেক্সট দেখো, ডিরেকশন কি বলছে, ওয়ান্স, দেখো এই সেন্টেন্সটা অত পড়ছি না, তোমরা জাস্ট দেখে নেবা। এখানে বলতে চাইছে কি, যে এর পরে কোন কোন পোর্শনটা দিলে একদম এক্স্যাক্টলি সঠিক অ্যান্সার হবে, চলে আসো। তো দেখো পরে আর যাচ্ছি না, কি আছে না আছে, এখানে অ্যান্সারটা আমি বলে দিচ্ছি, পরে দেখো কেন অন্যগুলো হবে না। দেখো অ্যান্সার এটাই হবে, হু দিয়ে শুরু, কেন হুসেইন। দেখো কি বলছে, ওয়ান্স আই মেট আ ট্রাভেলার, আমি একজন ট্রাভেলার সঙ্গে মিট করেছিলাম, সেই ট্রাভেলারটাই কিন্তু বলছে, সেই ট্রাভেলার নিশ্চয়ই মানুষ, তার জন্য হু ইউজ করবো। হুর পরে কি আসবে ভাই, সেই ভার্ব আসবে, তারপরে অবজেক্ট আসবে, কারণ হু এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে, ঠিক আছে। এটা মাথায় রাখবে, এটা একটা পার্ট, হুর পর একটা পার্ট, ক্লিয়ার হয়ে যাবে অঙ্ক, এই সরি ইংলিশ। তাহলে হু দিয়ে শুরু হবে, নিশ্চয়ই হি হবে না, ঠিক আছে। হু মানে এ ট্রাভেলার, হু যে বলছিল, হু সেইড হি হ্যাড বিন টু অ্যান এনসিয়েন্ট প্লেস, যেখানে প্রাচীন একটা প্লেসের কথা বলা হচ্ছে। দেখো হু ক্যান বি হবে না, এখানে হু ক্যান বি সেইড, সে বলতে পারে, এরকম না, যে বলতে পারে না, ট্রাভেলার বলছিল এই অর্থ, তাহলে হিতে তো হবেই না, ঠিক আছে।
এইটা একদম সিম্পল ছিল, যারা একটু ইংলিশ দেখো ঘাটাঘুটি করো তারা একদম ইজিলি করে ফেলেছো। ইংলিশ সোজা ছিল আজকে, দুই একটা হয়তো তোমার সিনোনিম আটকাতে পারে, কিন্তু তাই বলে যে বিরাট টাফ ছিল তা না। পড়াশোনা করে যে গাড়ি চাপা পড়েছে। অপশন বি করে দিলাম তো ভাই, যেটা হবে সেটা অপশন এ হবে আনসার, অপশন এ। দেখো নেক্সট দেখো, দুটি ট্রেন বিপরীত দিকে যাত্রা শুরু করে 35 কিলোমিটার আর এদিকে 55 কিলোমিটার গতিতে। যদি ট্রেন দুটির দৈর্ঘ্য এত মিটার হয়, তাহলে এ তো অঙ্ক সোজা, কিচ্ছু না। আগে কি করে দৈর্ঘ্যটাকে যোগ করে ফেলো, দুটো ট্রেনের যোগফল কত হয়ে যাচ্ছে, 250 হচ্ছে। বেশ ভাই, 250 হয়ে গেল। এবার দেখো বিপরীত দিকে মানে কি, গতিবেগ কি হবে, বিপরীত দিকে গতিবেগ যোগ হয়, তাহলে 35 আর 55 যোগ করলে ভাই কত হয়। তো এটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেবো, কারণ এটা মিটারে আছে। তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে কি হয়ে যাচ্ছে, 5 আর 90 মানে 25। তাহলে 5 দিয়ে কাটলে 5 5 25 50, 5 দিয়ে কাটলে 5 10 50। তাহলে 50 10 সেকেন্ড অ্যান্সার হয়ে গেল। কত অ্যান্সার এলো, 10 সেকেন্ড, অপশনে। তো এই অঙ্কটাও তোমাদের 10 সেকেন্ডের ভিতরে উড়ে যাবে। নেক্সট ভাই, বিলুপ্ত খোঁজো। দেখো কি বলতে চাইছে এরা। দেখো দেখো কি করছে প্রথমে, দেখো দেখো কি করছে এরা। দেখো কি করছে, প্রথমটার থেকে এটা এসে দেখো 14 গুণ 2 -1 করেছে 27 ভাই। তারপরে দেখো 27 গুণ 2, আগের এটাও সেম প্রসেস, আগের দিন দেখো করেছিলাম, মিলিয়ে দেখো একদম সেম প্রসেস। এটাও কিছুদিন আগের দিন না হলে তার আগের দিন করিয়েছি, এটাও সেম প্রসেস। তাহলে -2 করলে ভাই কত হচ্ছে, 52 হচ্ছে। আচ্ছা, তাহলে 52 দুগুণি কত হয়, 104 হয়, তাই তো। তার থেকে 3 বার দিলে কত হয়, 101 হয়। দেখো তাই রয়েছে 101। দেখো ভাই 101 দুগুণি কত হবে, 202 হবে। তার থেকে ভাই 4 বার দিলে কত হয়, 198 হয়। ব্যাস তাই হয়েছে। তারপর দেখো 198 × 2 -5 কত হয়ে যাবে, 8 দুগুণি 16, 6 থেকে 5 দিলে তাহলে হয়ে যাবে 391। 391, ঠিক আছে। ব্যাস সেম লজিকের আগের দিন করিয়েছি। এই জন্যই তো বলি ভাই, রিজনিং প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, নট ভাই তুমি কি শিখলে না, তুমি শিখলে কনসেপ্ট শিখলে ঠিক আছে ভাই, রিজনিং তুমি কনসেপ্ট শিখেছো ঠিক আছে, কিন্তু তোমার প্র্যাকটিস না হলে রিজনিং তুমি নামাতে পারবে না, তোমার আইকিউ লেভেল বাড়াতে পারবে না, সোজা কথা ভাই। কি বলছে, কোন এক পিকনিক অনুষ্ঠানে যতজন সদস্য হাজির হয়েছে প্রত্যেকে তার দ্বিগুণ পরিমাণ টাকা অনুদানে দিয়েছে। কিছুই না, যদি আমরা দেখো সিম্পল, যদি ধরো কিচ্ছু না, দেখো যদি ধরো তুমি এক্স পরিমাণ, কি বললে, কোন একটি পিকনিক অনুষ্ঠানে যতজন সদস্য, ধরে নিলাম এক্স জন সদস্য হাজির হয়েছে, প্রত্যেকে তার দ্বিগুণ পরিমাণ টাকা দিয়েছে। দ্বিগুণ পরিমাণ টাকা দিয়েছে মানে কি, প্রত্যেকে 2x পরিমাণ করে টাকা দিয়েছে। তাহলে অনুদানে মোট টাকা কত, তাহলে এক্স পরিমাণ যদি হয় তাহলে কত পরিমাণ দিল, 2x, এক একজন 2x করে দিয়েছে, তার দ্বিগুণ পরিমাণ করে টাকা দিয়েছে প্রত্যেকে, তাহলে 2x করে টাকা দিয়েছে। তাহলে এক্স জন হচ্ছে মোট আমার সংখ্যা, আর 2x করে যদি টাকা দেয় তাহলে মোট টাকার পরিমাণ কত হয়ে যায়, এক্স ইন্টু 2x, যার ভ্যালু বলছে কত ভাই, যার ভ্যালু বলছে কত, 3042। তাহলে দেখো অ্যান্সার এখানে কি বলছো, 2 দিয়ে কেটে দাও, 2 দিয়ে কাটলে কত হয়, 1521। 1500, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত, 1500, 1521। দেখো তাহলে শুধু এক্স সমান সমান কত, √1521। তো এটা সমান সমান কত আসছে, এক্স এর ভ্যালু সমান সমান 39। ব্যাস, অপশন। ভাই অপশন দেখলেও তো বোঝা যায় যে একমাত্র কোন অপশন যে লাস্টে স্কোয়ার করলে 1 আসবে। তুমি বলবে 9 এর স্কোয়ারই একমাত্র 9 9 81। তাও ভাবতে পারো, ভাবা নিয়েই তো অঙ্ক। অঙ্ক জটিল কিচ্ছু নেই, দেখো একটুখানি সামান্য ভাবলে অঙ্ক শেষ। চলো অ্যান্সার কি চাইছে ডাইরেক্টলি দেখো, এই টাইপের অঙ্ক মানে কি, সব থেকে বেটে, তাহলে সব থেকে বেটে মানে লম্বা গুলোকে আউট করে দাও। পি কিউ এর থেকে বেটে, তার মানে কিউ লম্বা, কিউ প্রথমেই বাদ, অ্যান্সার হবে না, তাহলে কিউ অ্যান্সার হতে পারে না। তারপর বলছে দেখো পি কিউ এর থেকে বেটে কিন্তু আর এর থেকে আবার লম্বা, তার মানে কি, পিও অ্যান্সার হবে না, তাহলে পি অ্যান্সার হবে না, চলে গেল দুজনেই আউট। তাহলে বলছি এস পি এর থেকে বেটে, এস পি পি এর থেকে বেটে, তাহলে এস ও অ্যান্সার হবে না, অ্যান্সার কি, দেখেছো। আর আমার পড়া লাগলো অঙ্ক, সরি রিজনিং, যাওয়া লাগলো। আর এইভাবেই করতে হয়,
এইভাবেই শেখাচ্ছি আমি, ঠিক আছে? যাই হোক, চলে আসো ম্যাথের দিকে। বলছে 5.5% হারে এই এক্ষেত্রে একটা তোমার সূত্র জানো না? সূত্রটা একটু লাগিয়ে দাও। 2 বছর 6 মাস মানে কি ভাই? 2 + 6/12, তাই তো? কাটাকুটি করে দাও। আচ্ছা, 12 দিয়ে কেন ভাগ করলাম? কারণ মাসকে 12 দিয়ে ভাগ করছি, কারণ 12 মাসে 1 বছর, তাই 2 × 2 = 4, 5/2, তাই তো? ব্যাস। এদিকে 5/2 আর এই 7.5-কে ভাঙো, কত দিল? 7 × 14, 15/2। ব্যাস, অঙ্ক ক্লিয়ার করে দাও। মাসের সুদ কি বলছে? 6 মাসের সুদ মানে কি? সুদের ভ্যালু চাইছে, মানে আই ইকুয়াল টু কি জানি আমরা? PTR/100, সোজা অঙ্ক দিল। তাহলে টি এর ভ্যালু কত ভাই? কত? 15। নিচে দেখো, নিচের গুলো নিচে লিখে দাও। দেখো নিচে ছিল, নিচে লিখে দিলাম পিটি। আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 15/2, ঠিক আছে। টি এর ভ্যালু লিখিনি, 5/2, তাহলে উপরে 5 আর নিচেই 2, ঠিক আছে। আর এইদিকে সূত্রের 100, যেগুলো নিচেই নিচে লিখে দেবো, আর সূত্রের 100। ভাই এটা কেটে গেল, কেটে গেল, 2 × 4 কেটে গেল, কেটে গেল। তাহলে এই 5 15, দেখো অঙ্ক শেষ। আরো যেন সুদের অঙ্ক বেশি আছে, সোজা সোজা অঙ্ক দিয়ে দিতেছি, তোমরা তাও কয়েক নাম্বার কম পেয়েছে, আমার মনটা খারাপ হয়ে গেছে। যাই হোক, পড়াশোনা করে না এরা, শুধু ওই যখনই পড়া ধরতে যাবো সেই সব আউট হয়ে যাবে। আরে ভাই, কার লস হচ্ছে? আমার লস হচ্ছে। ভালো, চাকরি না ভাবি তখন বুঝবি ভাই। দেখো, অল পোয়েমস আর রিমস। অল পোয়েমস আর রিমস কি বলছে? রিমস মানে হচ্ছে যার সুর টুর আছে, মানে সুর দিয়ে যেগুলো হয়। অল পোয়েমস, অল পোয়েমস, যেটাকে বলছে কি? রিহিমস। বেশ, আর দিলাম, ওকে। অল সংস আর পোয়েম, তাহলে কি? অল সং আবার পোয়েম। তাহলে দেখো, সং, অল সং আর পোয়েম দেখে নাও, তাহলে কি? সং আবার এর মধ্যে পড়ে যাচ্ছে, তার মানে কি? আবার পরের থেকে লেখো, আগে লেখো সংটা। অল সং আর কি? পোয়েম। আর অল পোয়েম আর রিহিম। ব্যাস, করে ফেললাম। নো রিহিম ইজ প্যারাগ্রাফ, তাহলে কোনো রিহিম, রিহিমের মধ্যে প্যারাগ্রাফ নেই, তাহলে প্যারাগ্রাফ সম্পূর্ণ একটা আলাদা পার্ট। বোঝা গেল? না, প্যারাগ্রাফ পিআর লিখলাম। তখন রিহিমের মধ্যে যখনই আসবে তখন তো সং কবিতার মধ্যেও চলে আসে, তাই না? তাহলে অ্যান্সার কি বলছে দেখো? অল রিহিমস আর পোয়েম। অল রিহিমস কি পোয়েম? তা কি নয়। পোয়েম তো এইটুকু, পোয়েম এইটুকু, তাহলে রিহিম সম্পূর্ণটা না। তাহলে অপশন এ কিন্তু সঠিক না। 2 নম্বর বলছে অল সংস আর রিহিম। অল সংস রিহিমের মধ্যে পড়ছে তো, একদম সঠিক পড়ছে, তাহলে এটা সঠিক। তাহলে অপশন বি সঠিক। ক্লিয়ার? ভেন ডায়াগ্রাম আশা করি যারা জানতে না, এখন অনেকটা শিখে গেছে। বার্ষিক 5% হার সুদে কোনো আসলের প্রতিদিনের, দেখো অনেকে দেখবা করে এই অল, দেখো শোনো শোনো, একটা কথা বলি। অনেকে দেখবা ভেন ডায়াগ্রাম না করে না, ওই অল, ওই নো, কোট ফোট করে করে, ওটা করতে যাবে না, টাইম শেষে দিয়ে ভুলভাল করে চলে আসবে। ভেন ডায়াগ্রাম করো, চাপকে বেরিয়ে চলে আসবে। দেখো, বার্ষিক 5% হার সুদে কোনো আসলে প্রতিদিনের 1 টাকা। এ ভাই, প্রতিদিনে 1 টাকা মানে বছরের কথা? আমাদের কি পাগল পেয়েছে? আমরা কি পারি না, তাই না? 365 দিনে আমাদের 365 টাকা, তার মানে বলতে পারি 1 বছরে আমার, 1 ইয়ারে 365 টাকা। আমরা কি পাগল নাকি? আমরা বুঝবো না? হয়ে গেছে অঙ্ক আমাদের। 5% হার সুদে কোনো আসলের প্রতিদিনের সুদ 1 টাকা। তাহলে দেখো, 5% মানে এত, 100% মানে কত? হয়ে গেছে অঙ্ক। কি বাবা, তাহলে 100 মানে কত? হয়ে যাবে। তাহলে 5/20। তাহলে 365 ডবল কোনটা আছে ভাই? ব্যাস, এইটুকু অঙ্ক। ব্যাস, এইটুকু অঙ্ক কি আছে দেখো। এই অঙ্কটা পাতানোও লাগবে, এটা কি তোমরা পাতাবা বলো তো? পাতানো মানে তো আব্দুল দ্বারা তুমি আহ্বান করছো, এটা মুখে মুখে চলে আসবে। এই অঙ্কটা মুখে মুখে চলে আসার মতো অঙ্ক, ক্যালকুলেশন মাথায় হবে, অরিজিৎ দার কথা, তাই তো তোমাদের? যাই হোক, তোমাদের সুবিধা আজকে এসেছিল এখানে, ফোন করেছিল দেখা করার জন্য, কিন্তু আমি ঘুমাচ্ছিলাম, বললাম ভাই তুই ডিউটি কর, পরে একদিন দেখা হবে। আমারও ছিল, কিন্তু আমার মিস করে দিয়েছিল, তারপরে আমি আমার সন্ধ্যার সময় একটা ডিউটি করে ফেলেছি। যাই হোক, একটি সংখ্যার 1/7 অপর একটি সংখ্যার এত অংশ সমান। তো এই সমান বলা মানে কি মনে আছে তো? মনে আছে, একটা সংখ্যা এক্স ধরে নাও, একটা সংখ্যা ওয়াই যদি ধরি, তো ধরা আমি বলে এমনি বলছি, একটা সংখ্যা এইটা, দুটি সংখ্যা এইটা, ঠিক আছে? মানে এই একটা দুটো বাস, উল্টে দিলে ওদের রেশিও সমান। যখন বলবে কি বলেছে, উল্টে দিলে ওদের কি হয়ে যায়? ভগ্নাংশ থাকলে, ভগ্নাংশ থাকলে উল্টে দিলে ওদের রেশিও হয়, তাই তো?
কি বলেছিলাম, যখনই বললে একটা অপরের সমান যদি ভগ্নাংশ থাকে উল্টে দিলে ওদের রেশিও, তাহলে উল্টে দিলে কত হবে 7/1, আর এটা কত হয়ে যাবে 5/2। তাহলে এবার হাঁটানোর জন্য দেখো এ তো একের কোনো ভ্যালু নেই, তাহলে এই দুইটাকে হাঁটাতে গেলে একেও 2 দিয়ে গুণ করে দাও, একেও 2 দিয়ে গুণ করে দাও, তাহলে রেশিও কত আসবে 7×2/14, আর এদিকে 5×2=10। আচ্ছা এটা ভুল হলো, সরি 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 সরি, সমান মানে কি বলেছিলাম, সরি একটু আমি পরে আসছি, একটু একটু ভুল হয়েছে আমার, কোথায় ভুল হয়েছে বলেছি। তোমার হচ্ছে এইখানে সমান মানে কি উল্টে, আগে তো উল্টে নিতে হবে, মানে কি 2/5 হবে প্রথমটার, তাই তো, আর দ্বিতীয়টার কি হবে, এই হয়, তাই তো হয়, তাই হয় তো। তাহলে কি হবে দেখো, তাহলে কি হচ্ছে, এইভাবে গুণ করে দাও, 7×2=14 আর 5×5 14/5 হবে, ঠিক আছে। হ্যাঁ অপশন টেস্ট হয়ে যাবে, অপশন টেস্ট কেন হচ্ছে, ওই কি কিছুই নেই, উল্টে দিলেই তো, আমি বলেছিলাম উল্টে দিলেই বেশি, কিচ্ছু নেই ভাই, যাই হোক অপশন টেস্ট করে করো, যাই করে করো, কোনো ব্যাপার না। আর যারা একদম বোঝে না তাদের জন্য ওই যে একদম যারা কনসেপ্ট জানো না এক্স বা এস এর জন্য, তারা দেখে নাও, ধরে নাও একটা সংখ্যা এক্স, তার 1/7 ঠিক আছে, সমান ওয়াই যে সংখ্যাটা তার 2/5, তাহলে আমরা এখানে x/y করে দিলাম, দুইয়ের ওপাশে কি হয়ে যাবে 2/5, কিন্তু উল্টে গিয়ে কি হয়ে যাবে 7 কত 1 উল্টে যাবে, তাই না, এপাশে এ আছে ওপাশে গেলে উল্টে যাবে, তাহলে কি হয়ে যাবে 7/1 হয়ে যাবে, তাহলে আলটিমেটলি কি হয়ে গেল, x/y সমান 14/5, 14/5 মানে কি 14/5, বোঝা গেল, এটা হচ্ছে কনসেপ্ট অপশন সি। আচ্ছা চলে আসো ভাই, মিক্সার খুব সোজা, বলতো না কেন, এখন বললে হবে, মনে আছে সে আমার এ চলছিল, টেবিল ফ্যান চলছিল, যাই হোক 15% এবং 25% ক্রমিক দুটি ছাড়ের সমতুল্য একটি ছাড়, এ তো সোজা। তো প্রথমে তুমি 100% ছিল, সেখানে 15% অলরেডি ছাড় দিয়ে দিয়েছো, তাহলে কত পার্সেন্ট এলো 85। এবার বলছে তুমি যে 85-60 টাকা নিচ্ছ, তারপরে আবার 25% ছাড় দিচ্ছ, তাহলে কত পার্সেন্ট নিচ্ছ, 72% নিচ্ছ। কাটো হয়, আগে কাটো, কাটলে কত হয়, কত হচ্ছে 3/4, তাই তো, তাহলে 3/4, 3/4 যদি হয় তাহলে এখানে কত হচ্ছে দেখো, তাহলে 100, তাহলে 100 থেকে এটা বাদ দাও, কত হয় 300, 3×8 = 24, 3×5 = 15, তাহলে কত হচ্ছে 100, হবে 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 হবে, হবে না কে বলছে, অবশ্যই দেখো 3×5 = 15, 5, আর এদিকে হচ্ছে 3×8 = 24, তাই তো। দেখো তোমরা এটা না করো আর একটা করতে পারো, কি একবারে করা যায় সেটাও দেখাচ্ছি, মানে ভাগ করে নেবো, এই 100 থেকে ডাইরেক্ট এখানে করে তোমরা করতে পারো 3×5 = 15, 5, আর এইদিকে হচ্ছে 3×8 = 24 আর 1 25, একে তুমি 4 দিয়ে ভাগ করো, 255/4 মানে কত হয় 4×6 = 24, থাকছে আবার 1 15, 3×4 = 12, মানে 63.75, তাই 63.75 মানে কি, এবার এখান থেকে তুমি 100 থেকে বাদ দিলে অ্যান্সার চলে আসবে, তাহলে এখানে দুটো শূন্য ধরে নাও, তার মানে কত হয়ে যাচ্ছে এখানে 25, আর এখানে কত হচ্ছে, হাতে 1 ছিল, তাহলে এখানে 4 আর 36, তাহলে 36.25, 36.25 একদম। এবার যারা এবি সূত্র করো, কি করো a + b, তারপরে মাইনাস, মাইনাস না প্লাস, আচ্ছা ছাড় দিচ্ছে মাইনাস, দুটোই বৃদ্ধি বল, আচ্ছা তাহলে এই করো, করলেও হয়ে যাবে, তাও দেখো অ্যান্সার চলে আসবে। নেক্সট, আমি এই বিষয়ে সাধারণত করি না, একটি কাজের 80% করে 20 দিনই, তো সোজা 80% যদি 20 দিনে করে তাহলে 100% কত সেটা বের করে নিতে হবে, তাহলে 100% কয় দিন, কাটলে 4, তাহলে 25 দিন, তাহলে এটা এটা মানে হচ্ছে একটি কাজ করতে কদিন লাগাই, 25 দিন লাগাই, বোঝা গেল, এর মানে কি একটি কাজ করতে 25 দিন লাগাই,
এবার বলছে সে বি এর সঙ্গে বাকি কাজটি শেষ করে 3 দিনে। তার মানে কি? দেখো, সে বাকি বলছে, সে বি এর সঙ্গে বাকি কাজ মানে 80% হয়েছে, আর কত পার্সেন্ট? তাহলে আর বাকি আছে 20%। তাই 20% যদি 3 দিনে করে বি এর সাহায্য নিয়ে, তাহলে 100-এ কত করবে? তার মানে কি, এ আর বি মিলে কত করছে? 15 দিনে মোট কাজটা করে। এইটাই হচ্ছে অঙ্ক। তাহলে এ যখন একা করছে 25 দিন লাগছে কাজটা করতে, আর এ আর বি যখন করছে তখন 15 দিন লাগছে। এই হচ্ছে অঙ্ক। এবার তোমার কি বুঝতে পারলে না ভাই? বলে ফেল, কি বুঝতে পারলেন? আচ্ছা, এটা তো বুঝতে পেরেছো 80% কাজ করে ফেলেছে, আর বাকি আছে কত পার্সেন্ট? কি বলছে? বি কে সঙ্গে নিয়ে বাকি কাজটি শেষ করে 3 দিনে, বাকি কাজ মানে 20%। তাহলে আমি বির কথা বলেছি নাকি এখানে? বি এর সঙ্গে নিয়ে মানে কি, এ বি, নট বি একা করছে, বি এর সঙ্গে নিয়ে মানে এ বি একসঙ্গে 20% কাজ করছে 3 দিনে। তাহলে যদি এ বি মোট কাজটা করতে একসাথে কদিন লাগতো? তার মানে অঙ্কটা এবার আমরা সেই গতানুগতিক অঙ্ক হিসাবে ভেবে নাও, যে এ একটি কাজ করতে 25 দিন লাগে, আর বি এর সহায়তা নিলে 15 দিন লাগে কাজটি করতে, তাহলে বি কদিনে কাজটি শেষ করবে? এবার তো অঙ্কটা হয়ে যাবে। তাহলে 25 আর 15, এদের এলসিএম কত? 75। তাহলে 3×5=75, 5×5=75। এবার দেখো, এ একা করছিল যখন 3 হচ্ছিল, আর এটা তো এ বি দুইজন আছে, আর এখানে এ একা আছে। এ একা করছিল যখন 3 ইউনিট করছিল, আর যেই বির সাহায্য নিয়েছে 5 ইউনিট করছে, তাহলে এই যে বাকি এক্সট্রা 2 করলো, নিশ্চয়ই বি করেছে, নিশ্চয়ই বি করেছে, তাই তো? তাহলে এই 5 ইউনিটের ভিতরে 3 একা করে দিচ্ছে এ, তাহলে বাকি যে 2 ইউনিটটাকে করছে। তো এটা অ্যান্সার। বি যদি 2 করে করে এতক্ষণ কোথায় ছিলে ভাই? তুমি ক্লাসে ছিলে না এখন মানে অন্য কিছু করছিলে? সত্যি কথা বলবো একদম ভাই। বোঝাতে হবে তাহলে। অন্যরা বুঝতে পেরেছে তো? তুমি আমি গ্যারান্টি, আমি গ্যারান্টি ভাই তুমি অন্য কোনো কাজ করছিলে। যাই হোক, এ একটি কাজের 80% করছে 20 দিনে। তাহলে একটি কাজের দেখ, একটি কাজ মানে কি 100%, একটা মোট কাজ মানে কি 100%, মোট মানে 100%। তাহলে একটি কাজের সম্পূর্ণ অংশটা মানে 100% কাজ। তাহলে 80% করতে এর যদি 20 দিন লাগে, তাহলে 100% করতে কয়দিন পেলাম আমরা? 25 দিন। এটা তো ক্লিয়ার? হ্যাঁ, এটা ক্লিয়ার তো? এবার কি বলছে, সে বি এর সঙ্গে মানে কি, এ আর বি একসঙ্গে, এ আর বি একসঙ্গে বি এর সঙ্গে বাকি কাজটা, আচ্ছা 80% করেছে, তাহলে বাকি কত পার্সেন্ট আছে? 20%। তাহলে 20% যদি করতে সময় লাগছে কদিন বলছে, মানে এ আর বি যখন একসঙ্গে 20% কাজটা করতো, তাহলে ওর 3 দিন লাগছিল। তাহলে এইখান থেকে আমরা কি করে নেব, যদি এ আর বি প্রথম থেকে একসঙ্গে কাজটা করতো, তার মানে কত পার্সেন্ট সেটা একসঙ্গে মোট কাজ? এবার চলে আসলে এ বির ভ্যালু পূর্ণ। নেক্সট দেখে নাও। তুমি অন্য জায়গায় মনোযোগ ছিল ভাই, আমি বললাম না গ্যারান্টি আছে এটা, তুমি যতই বলো। যাই হোক, ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স পড়ে কি বলছে, নিচের দেওয়া ভেন চিত্রে কি ছাত্র আছে যারা ফিজিক্স কেমিস্ট্রি সব পড়ায় পড়ে। তাহলে আমি আগের দিন শিখিয়েছিলাম যে কি ভাই, যে প্রথমে এই বৃত্তটা দিয়ে আমি আঁকলাম, ঠিক আছে? দ্বিতীয় বৃত্তটা আঁকো, কোনটা কোনটা আউট হয়ে গেল সেটা দেখো, এইটা আউট, এইটা আউট, এইটা আউট, এইটা আউট। আবার এই বৃত্তটা আঁকো, এইটা আউট ছিল, এটা আউট, তাহলে পড়ে আছে কি 21। অ্যান্সার। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স পড়ে, ওহো ম্যাথমেটিক্স, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স পড়ে, ও আচ্ছা 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 আচ্ছা, খেয়াল করিনি, সরি সরি সরি। ও এইখানে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আই এম দেখিনি। যাই হোক, উপরের চিত্রটি পড়ুন এবং চিহ্নিত করুন যারা ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে পড়ে কিন্তু ম্যাথমেটিক্স নিয়ে পড়ে না, তার মানে ম্যাথমেটিক্সটা বাদ দিয়ে দাও, মানে এইগুলো অ্যান্সার হবেই না, এই পাঁচটা অ্যান্সার হবেই না, ঠিক আছে? এবার বলছে ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে পড়ে, তাহলে এই দুটোর মিডিল পোর্শনে কি আছে?
এই দুটোর মিডিলে কি দেখতে পাচ্ছি? দুটোর মিডিলে 20 দেখতে পাচ্ছি। ক্লিয়ার? তাহলে অ্যান্সার কত ভাই? 20। বলো। মানে অত অত কেন ভাবতে যাচ্ছে তোমরা বলো? এখানে দেওয়াই রয়েছে এরকম ডায়াগ্রাম করে, অত কেন ভাবতে যাচ্ছে? ওরা অঙ্ক থাকে, তুমি যেটা বলছো অঙ্ক থাকে হয়তো এরকম। যাই হোক, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অন্তর 23। দেখো এটা তো খুবই সোজা, আমরা জানি লেন্থ এন্ড ব্রেথের কি বলছে। তাহলে কি দেখো, এটা আমরা আগে বের করে দাও, এটা বিয়োগফল দিয়েছে, যখন বিয়োগফলটা লিখি, দৈর্ঘ্য প্রস্থের অন্তর মানে বিয়োগফল 23, বেশ ভালো কথা। এবার আমরা বের করবো কি এল আর বি এর ভ্যালু। এখানে কি দেওয়া আছে? পরিসীমা। পরিসীমা সূত্র কি জানি? 2 ইন্টু এল প্লাস বি। এল মানে কি? দৈর্ঘ্য প্লাস প্রস্থ, সমান সমান বলছি 206। আচ্ছা 206 যদি হয় তাহলে এল আর বি এর মান কত হবে? 103। হয়ে গেছে অঙ্ক। এইবার এল এর ভ্যালু মানে এল এর মান বড় হবে, বি এর মান ছোট হবে। মানে এল হচ্ছে বড় সংখ্যা, বি হচ্ছে এল মানে কি? দৈর্ঘ্য, আর বি ব্রেথ মানে কি? এটা প্রস্থ। তাহলে দেখো, দৈর্ঘ্য বের করার ফর্মুলা আমরা কি জানি? যখন যোগফল রয়েছে মানে বড় মান বের করার ফর্মুলা আমরা কি জানি? যোগফল আর বিয়োগফল থাকলে যোগফল প্লাস বিয়োগফল বাই 2। তাহলে এইটার এটা যোগ করো, কত হচ্ছে? তাহলে 63 হচ্ছে। কত হচ্ছে? এই বড়টা 63। আচ্ছা 63 যদি হয় তাহলে এই 63 থেকে একটা যদি 63 হয় তার সঙ্গে অবশ্যই ব্রেথ কত হবে? 40 হবে। ব্যাস, বোঝা গেল? তাহলে অ্যান্সার কি চাইছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলেই অ্যান্সার। 0 3 4 12 2 1, 3 4 12 2 আর 4 ছক 24 আর 1 25। হ্যাঁ বলো, কে কি বললে? হ্যাঁ, মাথায় রাখবে, তোমাকে বলে দিচ্ছি, শুধু লেন্থ আর ব্রেথ বলে না, প্রত্যেকটা ক্ষেত্রে বড় সংখ্যার মান আর ছোট সংখ্যার মান বের করা যাবে যদি আমার বলে দেয় যে সংখ্যা দুটোর পার্থক্য এবং যোগফল দেওয়া থাকে। মাথায় রাখবে, সংখ্যা দুটোর যোগফল এবং বিয়োগফল যদি দেওয়া থাকে, তখন বড় সংখ্যাটি বের করতে গেলে যোগফল প্লাস বিয়োগফল বাই 2 করতে হয়, তাহলে বেরিয়ে যাবে। এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করো, দেখবে 63 আসছে। আর ছোট সংখ্যা বের করার নিয়ম কি বলছে? যোগফল মাইনাস বিয়োগফল একদম করে দেখবে আসছে কত? 40 আসছে। বুঝতে পেরেছো? এইবার দৈর্ঘ্য পেয়ে গেলাম আর প্রস্থ পেলাম, গুণ করলে অ্যান্সার। নেক্সট দেখো, হাতের সঙ্গে লেখার সম্পর্ক পায়ের সঙ্গে কি সম্পর্ক হবে? চলা হবে। এই মোজা জুতো করলেই ভুল হয়ে যাবে কিন্তু। হাত দিয়ে তুমি লিখছো আর পা দিয়ে চলছো। চক্রবৃদ্ধি সুদে কোনো টাকা 15 বছরে দ্বিগুণ হয়, তবে কত বছরে 8 গুণ? খুব সোজা, তাই না? শিখিয়েছিলাম, শিখিয়েছিলাম। ওই চক্রবৃদ্ধি সুদে কোনো টাকা 15 বছরে দ্বিগুণ মানে রাখলে 1 টাকা হয়ে গেল দ্বিগুণ। এবার দেখো, প্রথম বছরের যে 2 টাকা হলো, এটা কত বছর? 15 বছর। এবার দেখো প্রথম বছর, ঠিক আছে, 15 বছরের দ্বিগুণ। এবার দেখো কত গুণ আনতে হবে? 8 গুণ। তাহলে 8 গুণ যদি আনতে হয়, তাহলে এখানে কত হচ্ছে দেখো, এই 2 আসবে, 2 এর আবার গুণ করলে কত হবে? 2 দুগুণে 4, তারপরে আবার দ্বিগুণ, তাহলে আবার এখানে কত? 4। এবার কিন্তু এই দেখো, এটা আসল হিসেবে কাজ করলো, এর দ্বিগুণ, আবার এটা আসল হিসেবে কাজ করলো, এর দ্বিগুণ করলে কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। তার মানে কতগুলো আসলো? এখানে 15 বছর, এখানে 15 বছর, এখানে 15 বছর, তাই 3 15 45 বছর। অ্যান্সার অপশন নাম্বার বি। ঠিক আছে, অ্যান্সার কত? অপশন নাম্বার বি হয়ে গেল কিন্তু তোমার কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? দেখো, বা তুমি এইভাবে লিখতে পারো, 1 রয়েছে এখানে, এখানে কত গুণ বলছে? দ্বিগুণ। তাহলে দ্বিগুণ যদি হয়, মাথায় রাখবে এই বছরের সঙ্গে এই পাওয়ারটা কত? 8 গুণ। 8 গুণ মানে কত পাওয়ার? 3।
এই বছরের সঙ্গে এটা গুণ করলেও একবারে চলে আসে। ঠিক আছে, নেক্সট। নিবেদিতা পশ্চিম দিকে 10 কিলোমিটার হাঁটার পর, আচ্ছা এখান থেকে পশ্চিম দিকে গেল কত কিলোমিটার? 10, সরি এটা পশ্চিম না পূর্ব দিক হয়ে গেল। এখান থেকে পশ্চিম দিক গেল এটা 10 কিলোমিটার। বেশ, থামলো, থামলাম। সে তারপর ডান দিক ঘুরে 8 কিলোমিটার, ডান দিক মানে কত? এইদিকে বেঁকে চলে যাচ্ছে এখানে। এটা 8 কিলোমিটার গেছে। তারপর সে আবার কি বলছে, সে তার ডান দিকে 4 কিলোমিটার হাঁটলো। এর ডান দিক মানে 4 কিলোমিটার এইদিকে। প্রথম স্থান থেকে তার দূরত্ব কত? কি বলছে? প্রথম স্থান মানে এইখানে, এইখান থেকে এই যে এইটুকু দূরত্ব কত চেয়েছে? এইটুকু দূরত্ব, এইটুকু জানতে চাইছে। এই দেখো, তাহলে এইটুকু দূরত্ব চাইছে। ঠিক আছে, তো দেখো এইটুকুর ভ্যালু কত হবে? এইটা যদি 8 হয় তাহলে এটাও নিশ্চয়ই 8 হবে। তাহলে এইটুকু যদি 8 আর এইটুকু যদি 4 হয়, এটা কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। তাহলে এখানে আমরা ফর্মুলা জানি কি? অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এইটা ত্রিভুজ হয়ে গেল। আর এটা দিয়ে খুব আসে পরীক্ষায়, অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্বের স্কয়ার কত? 8 এর স্কয়ার 64, আর ভূমির স্কয়ার 36। আর সেম এই অঙ্কটাই আসে। তাহলে শুধু অতি সমান সমান কত হয়ে যাবে? √64 আর 36 যোগ করলে 100। তাহলে শুধু অতি সমান সমান 10, 10কে 100 দিতে, তাহলে এর ভ্যালু কত আসলো? 10 এলো। অপশন নাম্বার ডি। ঠিক আছে, অপশন ডি আনসার। আচ্ছা, পি কিউ ও আর কি বলছে দেখো, পি কিউ ও আর তিনজন পার্টনার যদি পি এর মূলধন কিউ এর মূলধনের দ্বিগুণ হয়, কিচ্ছু আছে বলো? কিউ এর মূলধন আর এর মূলধনের 3 গুণ। আচ্ছা, তার মানে এখানে কার মানটা ধরে বলেছিলাম? এক্ষেত্রে সবচেয়ে ছোট কি আছে তার ধরো, আর লাস্টের দিকে ধরতে, এটা না লাস্টের দিক ধরতে হয়। পি এর মূলধন বেশি সব থেকে। আর দেখো, কিউ এর মূলধনের দ্বিগুণ হয় এবং কিউ এর মূলধন আর এর মূলধনের 3 গুণ, তার মানে সবচেয়ে ছোট তো আর। কমন সেন্স লাগাতে হবে। আর কে 1 ধরবা, আর কে 1 ধরলে কিউ এর মূলধন বলছে এর 3 গুণ, আর এর মূলধনের 3 গুণ, তাহলে 3 গুণ করে দাও। আর পি এর মূলধন কিউ এর মূলধনের দ্বিগুণ, তাহলে কিউ এর মূলধন 3 হয়, তার দ্বিগুণ করলে কত হবে? 6 হয়ে গেল। এই এসে গেল রেশিও, এই রেশিও চলে এলো পি কিউ আর এর। তাহলে বলছে তাহলে পি কিউ ও আর এর মূলধনের অনুপাত কত? এটাই চেয়েছে অ্যান্সার, অপশন নেই, কিচ্ছু চাইনি, এটাই চেয়েছে। এইসব অঙ্ক 5 সেকেন্ড লাগবে। নেক্সট, বিলুপ্ত বর্ণগুলি খুঁজে বের করে সিরিজ সম্পূর্ণ করো। করো, দেখো কি রয়েছে, দেখো দেখো বি মানে 2, 2 আর 6 8, 8 আর 6 14, 14 আর 6 20, 20 মানে টি, এটা মানে এটা হবে না, এটা হবে না। দেখো এফ মানে কি? 6, 6 আর 6 12, 12 আর 6 কত? 18, 18 আর 6 22, 18 6 22 না 24, 24 মানে এক্স। তাহলে এক্স কোনটা? টি, টি এর পরে এক্স, এইটা নেই এইটা নেই, এটা অ্যান্সার। আর দেখার দরকার নেই, আর দেখবো না, পরেরটা দেখার দরকার নেই। পরেরটা দেখা মানে বোকামির মতো টাইম নষ্ট করা। দেখো তারপরে কি বলছে, নির্দেশ নিচে দেওয়া তথ্যগুলি ভালো করে পড়ে দেওয়া প্রশ্নগুলো উত্তর দিন। আচ্ছা, এ বি সি ডি ই জি কেন্দ্রের দিকে। আচ্ছা, এরকম কটা কোশ্চেন আছে? একটা কোশ্চেন আছে না, অনেকগুলো আছে, তাহলে এটা ডিলিট করা যাবে না। যাই হোক, এ বি সি ডি ই এফ জি কয়জন? তার মানে জি পর্যন্ত মানে 7 জন, তাই তো? কেন্দ্রের দিকে মুখ করে বৃত্তাকারে বসে রয়েছে। আচ্ছা, তাহলে একটা আঁকো। তাহলে কয়জন? 7 জন। 1 2 3 4 5 6, হলো না, তাই তো? কি বলছে? এ বসে রয়েছে জি এর মাঝখানে, সি বসে ডি এর ডান দিকে দ্বিতীয় স্থানে, বিপরীতে কেউ নেই তো? নেই। 4টে 6টা আর যে কোনো একটা পাস করে দিলাম 7টা। ঠিক আছে, এই মনে করো আছে। এবার দেখো এখানে বলছে কি, এ বসে রয়েছে জি এবং ডি এর মাঝখানে, কিন্তু জি আর ডি কোন পাশে আছে কিন্তু দেখা জানা নেই। সি বসে রয়েছে ডি এর ডান দিক থেকে দ্বিতীয়, এইভাবে এইটা দেখে করতে হবে সব, কিন্তু কেন্দ্রের দিকে তাকিয়ে। সি বসে রয়েছে ডি এর ডান দিক থেকে দ্বিতীয়, ডি যদি এইখানে হয়, সি বসেছে এর ডান দিকে দ্বিতীয়, কত দ্বিতীয়? তাহলে এইখানে এইখানে, সি এইখানে আছে।
ডান দিকে দ্বিতীয়, বেশ। এবং বি ও এফ এর মধ্যে, বি ও এফ এর মধ্যে আছে, বি বসে নেই ই এর পাশে। আচ্ছা, পরে আসছি। এবার দেখো এ বসে রয়েছে জি এবং ডি এর মাঝে, তাহলে জি নিশ্চয়ই এখানে। ঠিক আছে, প্রথম লাইনে বলেছিল এ বসে রয়েছে জি এবং ডি এর মাঝে, বেশ। সি বসে রয়েছে ডি এর ডান দিক থেকে দ্বিতীয়, ঠিক আছে। বি ও এফ এর মধ্যে, তাহলে কি বলছে, বি ও এফ এর মধ্যে কে রয়েছে, সি বসে রয়েছে ডি এর ডান দিক থেকে, তাহলে কি বি ও এফ এর মধ্যে সি, তাহলে আমি যদি বি এইখানে ধরি, আমি জাস্ট ধরছি কিন্তু, তাহলে এখানে হয়ে যাবে এফ, তাই তো, আমি ধরলে বি আর এফ এর মাঝে সি। পরে না হলে চেঞ্জ করে দেবো। এবার কোন লাইনটা বাদ গেছে দেখো, কোনটা বাদ গেছে, বি বসে নেই ই এর পাশে, তাহলে দেখো ই এর পাশে বসে নেই মানে নিশ্চয়ই ই এখানে আছে, তাহলে বি তো এখানে হবেই না, এখানে হবে, হবে না, তাহলে এখানে ই হবে, বসে নেই বলেছে, ব্যাস। তাহলে হয়ে গেছে, অ্যান্সার কি চাইছে এবার সেটা করো। দেখো কি চাইছে অ্যান্সার, কি আনসার চাইছে দেখো, নিচে দেওয়া কোনটি সঠিক বক্তব্য। জি রয়েছে এ ও ডি এর মাঝে, এ ও ডি এর মাঝে তো কেউ নেই, তাহলে এটা হবে না আনসার। ডি রয়েছে জি এর বাদিক থেকে দ্বিতীয়, জি রয়েছে এ এর কি জি, ডি রয়েছে জি এর বাদিক থেকে, এটা তো ডান দিক, এটা হবে না আনসার। সি রয়েছে এ এর বাদিক থেকে তৃতীয়, সি রয়েছে এ এর বাদিক থেকে, এর বাদিক মানে এই দিকে, তৃতীয়তে এই পাশে, এটাও হবে না, তাহলে নিশ্চয়ই এটা অ্যান্সার। এ রয়েছে ডি এর ঠিক বাদিকে, এ রয়েছে ঠিক ডি এর বাদিকে, এটা সঠিক, ব্যাস এটা গেল। নেক্সট দেখো, ই এর অবস্থান কি, এখানে অপশন অনুযায়ী দেখো ই এর অবস্থান কি, কেটে গেল কেন, একটুখানি দাগটা প্রথমে করে রয়েছে, কোনটা আনসার হচ্ছে দেখো, বলছে সি জি এর, সি এবং জি এর মাঝে ই আছে, সি আর জি এর মাঝে ই না, ভুল। জি এর ঠিক বাদিকে, জি এর ঠিক বাদিকে রয়েছে কিন্তু ই, এটা সঠিক, বুঝতে পেরেছো, এটাই কিন্তু সঠিক। দেখো জি এর ঠিক বাদিকে কিন্তু ই রয়েছে, এটাই চেয়েছে, তাহলে অপশন বি অ্যান্সার। আর কিছু আছে না, এদিকে নেই, এদিকে আসেন। সম্পর্ক করে বলো এটা কি হবে, অত বাংলায় কি লিখেছে পড়ার দরকার নেই। বলছে এম ও কিউ এস এ, দেখো কি হবে বলো, দুই দুই করে বাড়ছে, দুই দুই করে বাড়ছে, তাই বলছো ভাই, দেখো 13, তারপরে কি, এটা মনে আছে তোমাদের 13, 13, 15, দেখো একটা জিনিস দেখে নাও, 13, 14, 15, 16, 17, 18, 19 লিখলাম কেন বলো তুমি, 1, 2, 3, 4, 5, 6, 7, তাই তো। এবার দেখো মানগুলো ইনপুট করো, মানে এটা দেখো, এটা না, তারপরে হচ্ছে কিউ এর ভ্যালু কত, কিউ এর ভ্যালু কত, 17, তার মানে বুঝতে পারছো কিভাবে রয়েছে, কি বুঝলে বলো তুমি, এর মাধ্যমে তোমরা কি বুঝতে পারলে আমার একটু বোঝাও। এ বি সি ডি ই এফ জি, ঠিক আছে, বুঝতে পারছো ভাই, 13 পর্যন্ত, তাই তো, এরকম করে হচ্ছে 13, 14, 15, 16 এইভাবেই দেখো আস, ঠিক আছে। সিমিলারলি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 পর্যন্ত, যদিও বা 14 থেকে স্টার্ট হওয়ার কথা, যাই হোক। তো এখানে 2 এর করে গ্যাপ, তোমরা বলছো বা 2 এর করে গ্যাপ আছে, তো 2 এর করে গ্যাপ যদি ধরো অপশন দিয়ে অনুযায়ী, প্রথমে 2 এর করে গ্যাপ কিনা দেখো, পি মানে কত 16, আর মানে 18, 20, 22, এভাবে ও দেখো আছে কিনা, এইভাবে আগে দেখবা যে 2 এর করে গ্যাপ আছে কিনা। তো কে মানে কত 11, আই জে কে 11 আর 2 13, 13 আর 1 14, এটা হবে না। তারপর দেখো এফ মানে 6, 6 আর 2 8 আর 2 10 আর 2 12, এটাও হবে না। তারপর দেখো এটা কত 5 আর 2 7, 7 আর 2 9, 9 আর 1 10, এটাও তো হচ্ছে না। তাহলে 15 আর 2 17, 17 আর 2 19, এটা অ্যান্সার।
দুই করে গ্যাপ, ঠিক আছে, ওসব দেখার দরকার নেই, দুই করে গ্যাপ আছে। এটা যদি না হো তো, হ্যাঁ কি বললে? এটা যারা করেছো, এটা আনসার সঠিক, এটাই হবে আনসার, 100% এটাই আনসার, ওটাই অ্যান্সার হবে। 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সার মুদ্রার মোট 240টি মুদ্রা আছে। এখানে কি আছে বলছে? 240টি মুদ্রা আছে। আর অনুপাত দেওয়া নিশ্চয়ই টাকায়, মূল্যের অনুপাত দিয়েছে। তাহলে মূল্যের অনুপাত থেকে আমায় কিসের অনুপাত বের করতে হবে? মুদ্রার অনুপাত ভাই। আচ্ছা তুমি বলো, 5 টাকা রয়েছে, তাহলে সেখানে কটা 50 পয়সা থাকবে? কারণ 1 টাকায় দুটো 50 পয়সা, তাহলে 5 টাকা নিশ্চয়ই 10। তারপর দেখো 3 টাকা রয়েছে, তাহলে 25 পয়সা কটা থাকবে? কেন 12টা? কারণ 1 টাকায় 4টে 25 পয়সা থাকে, তাই। সিমিলারলি 1 টাকায় কটা 10 পয়সা থাকবে? অবশ্যই 10। এবার এই রেশিওটাকে তুমি আরো শর্ট করতে পারো, নাও করতে পারো, না করাটাই বেটার, না করাটাই বেটার। তবে 50 পয়সা মুদ্রা কটি আছে? না করলেও হবে, কোনো ব্যাপার না। তবে 50 পয়সা মুদ্রা কটি আছে করে ফেলো, এবার টোটাল করে ফেলো, এটা টোটাল কত হচ্ছে? 32 হচ্ছে, তাহলে ছোট করে নাও, তুলতে হবে। এটাকে 5 করে নাও, এটাকে 6 করে নাও, এটাকে 5 করে নাও, তাহলে কত হয়ে গেল? 16 হয়ে গেল। তাহলে আমরা যেটা বলছি 16, তার মধ্যে 50 পয়সা মুদ্রা কটা আছে ভাই? 5টা আছে। তাহলে 240টার মধ্যে কটা থাকবে? কাটাকুটি করে উৎপাত করে দাও। 16 দিয়ে কাটাকুটি যাবে ডাইরেক্টলি, কত হয়? 16 কে 16, পড়ে রইলো কত এখনো? 8, 80, 5, 16, 80, তাহলে 5, 15, অপশন বি। ঠিক আছে, অঙ্ক কিছু নেই। এখানে বলছে দেখো, রিজনিং কি বলছে, প্যারেন্ট কে লিখছে, চিলড্রেন কে লিখছে, রিপ্রেজেন্ট কে কি লিখবে? চেষ্টা করবে কমন পার্টটা দেখার। আর রয়েছে এখানে, আর মানে কি এখানে? আর মানে না, আলাদা আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। ঠিক আছে, দেখো একই মান, এটা এর পরপর অক্ষর অনুযায়ী পরপর মান, ঠিক আছে, পরপর পরপর অনুযায়ী পরপর ভ্যালু দেখে নেওয়া কি হয়, এটা বুঝলাম। দেখো এখানে দেখা মাত্রই বোঝা যাচ্ছে, যখন এই রিপ্রেজেন্ট দিয়েছে তখন দেখো এর মধ্যে অক্ষরগুলো পড়ে যাচ্ছে, ওই জন্যই বুঝে ফেললাম। দেখো কি বলতে চাইছে, দেখো এখানে কমন পার্ট দেখো, প্যারেন্টটা চিলড্রেনের ভিতরে কোনো একটা অক্ষর অন্তত কমন দেখো। ই যদি দেখো, ই দেখো 3 নম্বরে, এখানে কত? 4 নম্বরে আছে। 4 নম্বরে এখানে ই এর ভ্যালু কত? জি আছে। এখানে ই এর ভ্যালু কি আছে দেখো? জি আছে, তার মানে বুঝে গেলাম। আর একটা দেখতে পারো, আর এর ভ্যালু কত আছে এখানে? 3 নম্বরে এফ আছে, এখানেও দেখো আর এর ভ্যালু কি আছে? এফ আছে। তার মানে পরপর অক্ষর অনুযায়ী পরপর ওদের অক্ষর লিখেছে, মানে চেঞ্জ করে করে, ঠিক আছে। তার মানে আর আর এর ভ্যালু মানে কত হয়ে যাচ্ছে? আর মানে, আর মানে কত এখানে দেখো, যে কোনো একটা জায়গায় দেখো, আর মানে এফ, তাহলে অ্যান্সার এটা হবে না। দেখো, শেষে দেখো কে আছে, কে শের দিক দেখতে দেখতে যাও এবার। টি এর ভ্যালু দেখো, টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু কে, তাহলে লাস্টে কে আসবে, এটা অ্যান্সার হবে না। তার আগে দেখো কি রয়েছে? যে, সবকটাই যে দিয়েছে, এটা খুব বুদ্ধিমান। দেখো আলাদা কোনটা সেটা দেখবা, কত নম্বরে আলাদা হচ্ছে? এই যে 4 নম্বরে আলাদা হচ্ছে, তাই তাই না না, 4 নম্বরে আলাদা হচ্ছে, কত নম্বরে? এই দুটোই 4 নম্বরে আলাদা, তাহলে এখানে 4 নম্বর কোনটা? আর আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু কত? এফ, তাহলে এটা অ্যান্সার, এটা হবে না। এইটাই হচ্ছে তোমার টেকনিক, যে কি অল্প টাইমে অ্যান্সার ওড়ানোর। কি গুড। তারপর দেখো, গিভ সামওয়ান কোল্ড শেল্টার, এটা তো মনে হয় ইডিয়ামস ছিল তোমাদের। কাউকে কোল্ড শেল্টার দেওয়া মানে কি, তুমি তার কি, দেখো আমরা যখন কাউকে অভিনন্দন জানাই, বলি না উষ্ণ অভিনন্দন, ঠান্ডা অভিনন্দন তো বলি না। উষ্ণ অভিনন্দন মানে কি? তাকে তুমি আগ্রহ দেখাচ্ছ, তুমি তাকে শুনছো, তাকে কেয়ার করছো। আর এটা কোল্ড শোল্ডার দিচ্ছ মানে কি, তুমি কি করছো? তাকে ইগনোর সামওয়ান, টু ইগনোর সামওয়ান। ওকে, নেক্সট, প্রেয়ার। এটা দেখলেই বোঝা যাচ্ছে, জানো তো, এটাও সেম। পি এর ভ্যালু 7, এই পরপর মান আছে, আর কিছুই না। পি এর ভ্যালু 7, আর এর ভ্যালু, যখন দেখবো এই একইগুলো অক্ষরের মধ্যে লুকিয়ে আসছে, তখন মানে ওই হবে। তো পি এ আর কোথায় পাচ্ছ? পি এ আর কত হয়ে যাবে? পি এর ভ্যালু কত? 7। আ এর এর ভ্যালু 1,
দেখো তাই আসছে প্রত্যেকটা, তাহলে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। তাহলে দেখো আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু 9, তাহলে এটা অ্যান্সার হবে না, আর দেখার দরকার নেই, 27 হয়ে গেছে। ঠিক আছে, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। দেখো কোনো একটি পরীক্ষায় পাশ করবার জন্য দরকার 460 নম্বরের, কিন্তু কোনো এক ছাত্র 368 নম্বর পেয়েছে এবং তাকে 8% এ ফেল বলে ঘোষণা করা হয়েছে। তার মানে কি 368 পেয়েছে, আর কত পেলে সে পাস করতো? কত কত কত? বিয়োগ করো, এক একজন বলছে এক এক রকম, যে 92, তাই তো? তাহলে কি 92, 92, ঠিক আছে। তার মানে কি, এবার দেখো ও কত নাম্বারের জন্য ফেল করেছে? 92 মার্কসের জন্য। আর পার্সেন্টেজ হিসেবে কত পার্সেন্ট? 8%। তার মানে বলতে পারি 8% মানেই 92। সর্বোচ্চ নাম্বার কত পার্সেন্ট হয়? 100%। তাহলে 100% মানে কত হয়ে গেল অঙ্ক? 8% 92, 100% নম্বর। এটা হয়ে গেল 25। হ্যাঁ, 8 যোগ করবো কেন? এখানে 8%-এর সঙ্গে নাম্বার নাম, আরে পাগল, নাম্বার কখন যোগ হবে? রে বাবা রে, একটু বোঝো। তুমি 368 পেয়েছো, পাস মার্কস এখানে বলেই দিয়েছে 460। ঠিক আছে, পাস করতে গেলে কত নম্বর পেতে হবে তোমাকে? 460, ভালো করে বোঝো। 460 নম্বর পেলে তুমি পাস করবা, ঠিক আছে। কিন্তু তুমি পেয়েছো কত? 368। তাহলে তুমি কতর জন্য ফেল করে গেলে? 92 নম্বরের জন্য ফেল করে গেলে। পার্সেন্টেজে কি বলছে? 8%-এ ফেল করলে। কত পার্সেন্টে ফেল করলে বলো? হ্যাঁ, তাহলে 8%-এর ভ্যালুই হচ্ছে 92, আর সর্বোচ্চ নম্বর 100%, তাহলে 100% ভ্যালু কত? তাহলে এই হবে। তাহলে কাটাকুটি করলে 4 × 5 = 100, এরকম 2 2 দিয়ে কাটলে কত হয়ে যায়? 47। তাহলে 47, 47 মানে এখানে 47-কে 4 দিয়ে ভাগ করলে কতবার যায় গো? 46। আর 46 কবার যাবে? 11 বার যাবে। তাহলে 1100, মানে 4 11 44, এখনো 2 মানে 50, 1150 গুণ করলে, অপশন সি। এই সোজা সোজা জিনিসগুলো শেখো ভাই। তারপরে দেখো ভাগ মানে বিয়োগ, যাই হোক কি বলতে চাইছে দেখি। বলছে কোন সমীকরণটি সঠিক। এটা বড্ড বিদঘুটে, শুধু দেখবা যে কোনটাকে ভাগ বলছে সেটা আগে দেখার চেষ্টা করো। ভাগ কাকে বলছে গো? গুণ মানে ভাগ। আচ্ছা গুণগুলো দেখো কোনটাকে ভাগ যায়, গুণ মানে ভাগ, বা প্রত্যেকটাই ভাগ যাচ্ছে। এটা খুব বদমাশ করেছে, আমাদের সঙ্গে ইয়ার্কি মেরে দিল। তাহলে প্রত্যেকটা চেক করে লাস্টারটা হচ্ছে, তাহলে এটাই চেক করে দেখি। তোরা কিন্তু এটা এমন একটা দিয়েছে, হ্যাঁ মানটা বার করতে, কিছু করার নেই। মান না বললে করলে কোনো কাজ নাই। ঠিক আছে, তো এটা বের করলে 56 আসে, তাই তো? এটা 28 আসছে না। ও মানটা বের, সবকটা মানই দেখো একই, তো সোজা করে দিয়েছে, কোনো ব্যাপার না। তাহলে যে কোনো একটা পাঠ করো। তাহলে 35 ভাগ মানে কি বলেছে দিয়েছে এখানে? ভাগ মানে বিয়োগ বলেছে, যে বিয়োগ 4। আর বিয়োগ মানে কি বলেছে? বিয়োগ মানে যোগ বলেছে, বেশ। 25 আর গুণ মানে ভাগ বলেছে, 5। প্লাস মানে কি বলে দিয়েছে? গুণ বলেছে। তাহলে কত হচ্ছে দেখো, ভাগ করো আগে, ভাগ করলে কত হচ্ছে এখানে? 5 হচ্ছে। এর সঙ্গে গুণ করে দাও, তাহলে 5 5 25 হয়ে গেল, এইটুক করে 25 পেলাম। তাহলে এখানে দেখো 35 আর 25 যোগ করলে কত হয়? যোগগুলো এই করো, 60। 60 - 4 = 56 হবে। তো এটাও 56 নেই, এটাও নেই, এটাও নেই, একই দেখো, একই আছে সব, দেখো যোগ বিয়োগ ভাগ সব একই, তার মানে গল্পটা হচ্ছে এইটাই। নেক্সট, প্রতি টাকায় মাসিক 1 পয়সা সুদ হলে কত? ওটা 200। আচ্ছা, কি বলছে? প্রতি টাকায় মাসিক এক, দেখা যাক কি হয়। প্রতি টাকায় মাসিক 1 পয়সা সুদ হলে 200 টাকায় 3 বছরের সুদের মূল্য কত? দেখো, আচ্ছা একটা কথা ভাবো, 1 পয়সা করে সুদ পাচ্ছ, কি পাচ্ছ? 1 পয়সা করে সুদ প্রত্যেক মাসে, তাহলে 12 মাসে কত বাবা? এবার দেখো এটা ক টাকায়, এবার ক টাকায়? 1 টাকায়। তাহলে 1 টাকায় তুমি 12 মাসে কত সুদ পাবা? 12 পয়সা। দেখুন পয়সা, ঠিক আছে। তাহলে 200 টাকায় কত পাবা? 12 দুগুণে 2400 পয়সা। আচ্ছা 2400 পয়সা মানেই, 2400 পয়সা মানেই
আমরা যদি 100 দিয়ে ভাগ করে দিই, 2400 পয়সা মানে 100 পয়সা মানে 1 টাকা, তাই 2400 পয়সা মানে 24 টাকা। তার মানে বছরে ক টাকা সুদ পাচ্ছ? বছরে ক টাকা সুদ পাচ্ছ? 24 টাকা। তাই 3 বছরে কত পাবে? 72 টাকা। আর আসল ছিল 200 টাকা, আর সুদ আর মূল মিলে তাহলে কত হবে? অঙ্ক না, অঙ্কের মতো এগুলো, যাই হোক। এবার দেখো, এই তো পাশের বিপরীতে যেটা থাকবে সেটা কি হবে দেখা যাবে না। তো বোঝাই যাচ্ছে আমি কি বলেছিলাম। আমি তোমাদের একটা কথা বলেছিলাম মনে আছে আগের দিন, যে লুডুস ছক্কার ক্ষেত্রে যখন দেখবে দুটো মান কমন পেয়ে যাচ্ছ, তাহলে বাকি যে দুটো আছে এটা পরস্পর বিপরীত। এটা বলেছিলাম মনে আছে? যখন দুটো মান কমন পেয়ে যাচ্ছ তখন বাদ বাকি যে দুটো থাকবে পরস্পর কি হয়ে যায়? বিপরীত হয়ে যায়। তাহলে অ্যান্সার কি হয়ে যায়? 5 উল্টো 6 হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট। এখানে তো অপশন 1 দেওয়া উচিত ছিল, কিন্তু দেয়নি এরা, ভুল করে। দেখো তারপরে, কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা এতকে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, বলে ফেলো। দেখো এটা খুব সোজা। এটা করা, গুণ ভাগের ক্ষেত্রে লসাগু উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। তাহলে দেখো, এক কাজ করবে, তোমরা যদি জানো, না জানলে কোনো ব্যাপার না, 2 দিয়েই করো। 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? এখানে 24 2 48, এখানে। আচ্ছা, তাহলে এখানে দেখো কয় যাবে? এটা কয় যাবে? 3 দিয়ে দাও, 3 8 24 81। আচ্ছা, একটা জিনিস ভাবো তো, 9 নং 81, এটা কি পূর্ণবর্গ সংখ্যা না? তাহলে 9 নং 81 পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এটা দুটো করে আছে, 9 দুটো আছে, কিন্তু দুটো করে নেই কে কে? 2 আর 3 দুটো করে নেই। ঠিক আছে, তাহলে এই দুটো আনতে হবে। দুটো করে আনতে গেলে এ একটা রয়েছে, এ একটা রয়েছে, তাহলে দুটো করে আনতে গেলে একটা 2 লাগবে ইন্টু আর একটা 3 লাগবে। তাহলে কত গুণ করতে হচ্ছে এখনো? 3 দুগুণে 6। যদি ভাগ বলে তাও এটা অ্যান্সার, গুণ বললেও এটা অ্যান্সার। নেক্সট কোশ্চেন ফিগার কি আসবে? জুম করতে হবে এটা, বলো কি আসবে? যাই হোক, এটা না দেখলে আর বোঝা যাবে না। দেখো এটা এ বি সি করে দেওয়া আছে। দেখো কি হচ্ছে, দেখো প্রথমে ভালো করে বুঝবে। এখানে প্রথমে ত্রিভুজ ছিল, এখানে একটা ওই সমান সমান মধ্যে কি ছিল? স্টার ছিল। তো কি হলো দেখো, এটা পিছিয়ে গেল, এখানে একটা করে পিছিয়ে যাচ্ছে, ঘুরছে। কি হচ্ছে? ঘুরছে। কোন দিকে ঘুরছে? আমরা যদি স্টার মার্ক দেখি, এটা স্টারটা এখানে ছিল, স্টারটা এই কোনায় ছিল, স্টারটা এই কোনায় ছিল। ঠিক, এবার দেখো এই দিকে আসছে, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, এই দিকে ঘুরছে রাউন্ডে। বেশ, তাহলে বুঝে গেছে যখন, আর দেখার দরকার নেই। তাহলে একটা সিম্পল লজিক বুঝো। এবার এই যে তীরটা কোথায় চলে আসবে? তীরটা এইখানে চলে আসবে, আর বক্সটা এইখানে চলে আসবে, আর ত্রিভুজটা এইখানে চলে আসবে, তাই না? ত্রিভুজটা এইখানে চলে আসবে। সব কি একটা করে এদিক যাচ্ছে, এইদিকে এগোচ্ছে। এইটা এইখানে চলে আসবে, আর স্টারটা এইখানে চলে আসবে, আর গোলটা এইখানে। তাহলে এরকম চিত্র কোনটায় আছে? গোল দিয়ে শুরু, তো এটা নেই। গোল দিয়ে শুরু, এটাও নেই, গোল দিয়ে শুরু। স্টার দেখো এই কোনায় আছে, তাহলে এইটা এখানে কোনায় নেই, দেখো এইটা এখানে নেই, তাহলে এটা ভুল, এটাও হবে না, এটাও হবে না, এটা হলো না। তাহলে অ্যান্সার অপশন সি হয়ে গেল কারেক্ট আনসার। ঠিক আছে, খুব সুন্দর। এরকম টাইপ গুলো আসে এসএসসি তে, খুব পরিমাণে আসে। দেখো তারপরে ভাই, এখানে বলছে কত শতাংশ সুদের হারে 10 বছরের সরল সুদ তার মূলধনের, এই তো কিছু আছে। আচ্ছা এখানে আচ্ছা এখানে মূলধন পি এর ভ্যালু কত? দেখো তার মূলধনের এত অংশ, তো এই সরল সুদ উপরেরটা, আর মূলধন বলে পরেরটা। ঠিক আছে, এটা জেনে নেবা, এইভাবে করতে হয়। তাহলে পি এর ভ্যালু 5, আয়ের ভ্যালু কত? 2, আর এখানে সময় টি বলে দিয়েছে 10। এবার তো অঙ্ক বের করা খুব সোজা। আর এর ভ্যালু ইকুয়াল টু কি জানি আমরা? আই ইন্টু 100। তাহলে আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। ব্যাস, শূন্য শূন্য কেটে দাও, 5 2 এ 10, তাহলে 2 2 এ 4% অ্যান্সার হয় অপশন নাম্বার সি। নেক্সট, নিচে প্রদত্ত সংখ্যা শ্রেণীতে একটি সংখ্যা লুপ্ত আছে, শ্রেণীর লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো ভাই। কি লুপ্ত আছে দেখো, দেখো
দেখো, হ্যাঁ বলো কি বলছো। দেখো, আচ্ছা, প্রথমে কত যোগ আছে? 6 যোগ আছে। তারপরে 6 যোগ, তারপরে তারপরে কত? তারপরে 8 যোগ। তার মানে কি, দুবার 6 জোড় সংখ্যা করে যোগ হচ্ছে, জোড়াই জোড়াই করে যোগ হচ্ছে। এবার 8, তো 8 এর পরে কি আসবে? 10। তাহলে 10, তাহলে আবার 10 যোগ হবে, তাহলে কত হয়ে যাবে? জোড়া জোড়া জোড় সংখ্যা 6, 8, 10, কিন্তু ডবল ডবল করে হচ্ছে। ব্যাস এইটুকু। অপশন বি। দেখো, বয়স সংক্রান্ত অঙ্ক তো থাকবেই একটা দুটো। আশা এবং নিধির বর্তমান বয়সের গুণফল এত, তাহলে আশা, দেখো গুণফল বলে দিয়েছে। আশার বর্তমান বয়সের দ্বিগুণ নিধির বর্তমান বয়সের থেকে 6 বছর বেশি। এটা ভালো একটা লেভেলে দিয়ে গেছে কিন্তু। বলছে আশার বর্তমান বয়সের দ্বিগুণ, দেখো ভালো করে বুঝবে। আশার বর্তমান বয়সের দ্বিগুণ, এখানে ধরে নেবা এটা যদি আশা হয়, হুম, আর এখানে কি বলছে? নিধি। না ধরলে তোমরা ভুলভাল করে ফেলবে, কারণ গুণ আছে। আশার বর্তমান বয়সের দ্বিগুণ নিধির বর্তমান বয়স থেকে 6 বছর বেশি। তাহলে আশার যে বর্তমান বয়স, তাহলে নিধির বয়স থেকে বেশি, মানে নিধিকে ধরবা এক্স, নিধি ধরলাম এক্স, তাহলে আশার বর্তমান বয়সের দ্বিগুণ নিধির বর্তমান বয়সের থেকে 6 বছর বেশি। নিধির বর্তমান বয়সের থেকে 6 বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি। তাহলে এটা ধরো আশা আশা আশা। অপশন টেস্ট করে ফেলো, অসুবিধা নেই। অপশন টেস্ট করলে তাড়াতাড়ি আসবে, এটা ঠিক। আমি এটা করে দেখাচ্ছি, অপশন টেস্ট আগে দেখাচ্ছি। আশার বর্তমান বয়সের দ্বিগুণ নিধির বর্তমান বয়স থেকে 6 বছর বেশি হলে তবে আশার বর্তমান বয়স কত? তাহলে অপশন টেস্ট করে কি করে হচ্ছে? 18 যদি ধরো, দেখো 18 যদি ধরো, তাহলে আশার বর্তমান বয়স সের দ্বিগুণ মানে 36 নিধির বর্তমান বয়স থেকে 6 বছর বেশি, তাই নিধির বর্তমান বয়স 30 হয়। এবার দেখো, হ্যাঁ কি বললে? ও হ্যাঁ, 30 চলে আসছে তো। 18 দিয়ে ভাগ করলেও চলে আসছে, তাই মিলিয়ে যাচ্ছে, তাহলে এটাই অ্যান্সার, 18ই অ্যান্সার। অপশন টেস্ট করে তো চলে আসলো। এবার অপশন টেস্ট ছাড়াও একটু শিখে নাও, ওটা এই সাইজের ক্ষেত্রে কাজ দেবে। তাহলে আশার বর্তমান বয়স যদি এক্স হয়, এবার নিধি কি বলছে দেখো, যে আশার বর্তমান বয়সের দ্বিগুণ মানে 2x, 2x নিধির বর্তমান বয়স থেকে 6 বছর বেশি। তাহলে নিধির বর্তমান বয়সের থেকে 6 বছর বেশি মানে কি, নিশ্চয়ই এটা কম, এই 6 বছর কম, সরি, নিধির বর্তমান বয়স 2x এর থেকে 6 কম, ঠিক কিনা? ব্যাস এইটুকু করলে হয়ে যাবে, আর কিছু না। তাহলে এটা আসলে কি বর্তমান বয়স, এটা বুঝতে পারলে? এটা তো, এবার এটাকে তুমি ওই যে গুণফল দিয়েছে, গুণফল করলে চলে আসবে, এখান থেকে তোমার বেরিয়ে আসবে। ঠিক আছে, এটা মিডিল টার্ম ফিল টার্ম আসবে হয়তো। তো এক্স ইন্টু কত আসবে, গুণ করে দাও। তাহলে এখানে দেখবো 2x² আসছে, মার্কস -6, আর এখানে এটা সমান সমান 540 তো, ও এখানে 6x সরি, হ্যাঁ 6x নাহলে মিডিল টার্ম হবে না তো। 540 মিডিল টার্ম যারা জানো না, এটা হচ্ছে কি এ সাইডের জন্য করছি, হ্যাঁ। আর তোমরা কিন্তু অপশন টেস্ট করবা। এখানে দেখো 2 কমন আছে, দুইটাই কমন নিয়ে নাও। তাহলে কি পড়ে থাকবে, x² মাইনাস 3x ইকুয়াল টু 540। তাহলে কাটাকুটি এটা করে দাও, কেটে দিলে কত হচ্ছে, 200। এখানে এটা ডাইরেক্টলি আগে এনেও কাটা যেত, কোনো ব্যাপার ছিল না, একই বিষয়। তাহলে এখানে রয়েছে কি x² মাইনাস 3x, তারপরে -270 ইকুয়ালস টু 0। এর হয় বা না হয় করতে হবে। তাহলে এমন এই 270কে এমন ভাগে ভাগ করতে হবে যে কি, মাইনাস আছে এখানে, বিয়োগ করে 3 আনতে হবে, বিয়োগ করে 3 আনতে হবে। তাহলে আনলে কোনটা হবে দেখো, 270কে ভাগ করে তোমাকে কি করতে হবে, তাহলে কত আসছে, 18 আর 15 হবে, 18 আর 15, 18 15 গুণ করলে দেখো 270 হয়। দেখো 3 গ্যাপ আসলো, 18 15। তার মানে এবার দেখো এখানে 18 15 যদি হয়,
তাহলে হয় বা না হয় যদি করি, এবার এটা লিখবো কি বড় মান, এখানে কিন্তু আমার মাইনাস চিহ্ন আছে, তার জন্য এখানে লিখবো, প্রথমে লিখবো কি যে এক্স স্কোয়ার মাইনাস 18x, তারপরে এখানে লিখবো কিন্তু পুরো প্লাস প্লাস 15x। যখনই প্লাস আসে, তোমরা তো এইটুকু তো মিডল টার্ম জানো যে প্লাস আসছে মানে সেটা অ্যান্সার হয় না, যেটা মাইনাস আসে সেটা অ্যান্সার হয়, তোমরা জানো তো এটা, তাহলে 18 অ্যান্সার অপশনে। হুম, তো মিডল টার্ম এটা, এটা হচ্ছে এসআই দের জন্য, না হলে অপশন টেস্ট। ভাই এই দেখে নাও কেন হয়, এটা 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 তো বোঝো যে 18x প্লাস 15 আর ওইদিকে ছিল মাইনাস 270 সমান সমান 0। লাস্টের পার্টটা করে দিই, তাহলে এক্স কমন যাবে, তাহলে এক্স মাইনাস 18, এখানে প্লাস তোমার এখানে প্লাস আছে কমন, 15 কমন যাবে, পুরোটাই যায়, তাহলে এখানে পড়ে থাকবে কি এক্স মাইনাস 18 থাকবে। তাহলে এখানে দেখো এক্স মাইনাস 18 পড়ে আসছে, আর এদিকে এক্স এক্স প্লাস 15, তাহলে হয় বা না হয় করি 0, তাহলে হয় এক্স মাইনাস 18 সমান সমান 0, তার মানে এক্স সমান সমান 18, আর এদিকে আসছে নেগেটিভ, তো মান কারোর বয়সটা নেগেটিভ হবে না, হবে মাইনাস আসবে, মাইনাস হবে না। তাই জন্য এই যে যেটা প্লাস আছে ওপাশে গেলে তো এক্স প্লাস 15 সমান সমান 0, তাহলে এক্স সমান সমান কত যায় মাইনাস 15 হয়ে যাবে, তাই এটা তো অ্যান্সার হতে পারে না। ওই জন্যই বললাম প্লাস থাকলে সেটা অ্যান্সার হয় না, মাইনাস থাকলে সেটা অ্যান্সার। দেখো ব্যাট ইট হ্যাট, তাহলে কোনটা হবে দেখো, তাহলে কি আছে এখানে 2, বি মানে 2, 2 আর 3 5, 5 আর 3 8, 8 আর 3 11, 11 মানে কি ভাই, 11 মানে অপশন ডি, আর দেখার দরকার নেই, তাহলে এটা হবে না, এটা হবে না, এটা হবে না। নেক্সট, তো ওয়ান মাস্ট ডু হিজ ওয়ার্ক, এখানে কি দিয়েছে, এখানে পজিটিভ প্রোনাউন কি হবে, তাহলে অন রয়েছে, অনের পজিটিভ প্রোনাউন কি হবে, আমরা জানি হি থাকলে তার পজিটিভ প্রোনাউন হয় হিজ, সি থাকলে কি হয় হার হয়, আর ওয়ান থাকলে কি হয় অনস হয়, কি হয় অনস, তাহলে এটা হবে না, এটা হবে না, এটা হবে না, অ্যান্সার অপশন সি। ঠিক আছে, হিজটা হবে না, হিজ আর হবে না, অনস আর হবে। ঠিক আছে, বুঝতে পারলে, যে হি থাকতো সাবজেক্টে তখন আমরা পজিটিভ প্রোনাউন হিজ করি, সি থাকলে হার করি, দে থাকলে দেয়ার করি, আই থাকলে মাই করি, তাই না, এইগুলো হচ্ছে পজিটিভ। ইট থাকলে ইটস করি, ইট থাকলে এটা কিন্তু দেখে নেবে, ইট থাকলে কিন্তু অ্যাপোস্ট্রফ হয় না, অ্যাপোস্ট্রফ দিলে কিন্তু ভুলে যাবে, কারণ ইট থাকলে আইটিএস করি, কারণ অ্যাপোস্ট্রফ এস মানে কি বলতো ইট ইজ, ওই জন্য কিন্তু এইটা আইটিএস, এটা কিন্তু ব্যতিক্রম, মাথায় রেখো। চলে আসো ভাই এদিকে, দেখতে পাই নেভার্ড, বাদ দাও। আচ্ছা কোলো, দেখো আগে তোমাদের বলেছিলাম মাথায় আছে, লোকিউ, লোকিউ অর্থ আছে কি, লোকিউ আছে মানে কি, এই যে দেখো লোকিউ আছে, লোকিউ মানে কি কথাবার্তার বিষয়, তাহলে কথাবার্তার বিষয় নিশ্চয়ই এটা হয়ে যাবে অ্যান্সার, কনভারসেশনাল, রুটারটা মনে রাখা হয়ে যাবে। লোকিউ মানে কি বলেছিলাম মনে আছে, যে সোম নাম লোকিউ, তো লোক কথাটা থাকা মানেই মাথায় রাখবে সেখানে কোনো কথাবার্তার কথা বলা হচ্ছে, টক, তো এখানে কোনটা অর্ধেক টকের কথা বলছে, কনভারসেশন, তাই তো, সেখান থেকে কনভারসেশনাল এসছে, তার মানে কোলিকু মানে কি কনভারসেশন করা, ব্যাস। এই লুক, এই রুটার গুলো জানলে খুব প্লাস পয়েন্ট। যাই হোক, লেক্সিক্যাল মানে কি বলতো, অভিধানিক, আভিধানিক, লেক্সিক্যাল, লেক্সিকোগ্রাফি মনে আছে, লেক্সিকোগ্রাফি মানে কি অভিধান সংক্রান্ত বিদ্যা, তাই তো, ডিকশনারি, হ্যাঁ, তো লেক্সিক্যাল সেখানে। আর প্রোজোডিক মানে কি গো, প্রোজোডিক মানেও এই টাইপের কিছু একটা আছে বুঝলে, আভিধানিক টাইপের এরকমই একটা কিছু ওয়ার্ড আছে, ঠিক আছে, আমি সঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না। তো লিঙ্গুইস্টিক মানে তো জানো যে ভাষার কোনো একটা বিষয়। আচ্ছা, প্রোজোডিকটা একটু দেখে আমাকে একটু জানাবে, হ্যাঁ, প্রোজোডিকটা, ও প্রোজোডিক মানে প্রোজ থেকে, সরি, প্রোজ, প্রোজ, প্রোজ মানে কি, প্রোজ মানে কবিতা, পোয়েম মানে কবিতা, দেখো আচ্ছা প্রোজোডিক মানে কি সান্দিক, সান্দিক মানে ছন্দ করে যে কথা বলতে পারে, সান্দিক বা এরকম একটা ছন্দ আর কি, এই অর্থ, ঠিক আছে, হ্যাঁ ছন্দ সংক্রান্ত একদম, গুড। তো যাই হোক, এবার এটা খুব সোজা আছে, পরপর গুণ করেছে আগের দিনের মেথড, পরপর গুণ করে দাও, পরপর চারটেই গুণ করে দাও, এটাও পরপর চারটে গুণ করে দাও, এটাকেও চারটে গুণ করে দাও, চলে আসবে। এটাকে পরপর গুণ করে দাও, তো 7 7 ইন্টু 2 গুণ 4, 4 2 8, 7 56, এটা আগের দিন করিয়েছিলাম এমন টাইপের, এই জন্যই পার্ট কমন, মানে ডাটাও কমন নাকি, এটা তো হতে পারে না। যাই হোক, তাহলে আর কিছু করার নেই, হয় বলছে দিস কোশ্চেন উইল বি, দেখো উইল বি, উইল বি রয়েছে মানে কোন টেন্স বলছে এটা, উইল বি বলছে মানে কোন টেন্স, উইল বি রয়েছে মানে ফিউচার টেন্স, তো ইয়েস্টারডে মানে পাস্ট টেন্স হবে না,
ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হবে না। লাস্ট ইয়ার পাস্ট টেন্স হবে না, লাস্ট উইক পাস্ট টেন্স হবে না, অ্যান্সার টুমোরো আগামীকাল। তাহলে ফিউচার বলছে আগামীকাল, অপশন বি। এটা কি বড্ড কঠিন ছিল ভাই? হুম, হুম। চলো তারপরটা দেখো কতগুলো গোনো, না গুনেও করা যায়, না গুনেও করা যায় জানো তো। এ ডি বি সি, এটা না গুনেও করা যায়। দেখো তুমি একটা একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবে যে চারটে করে অক্ষর দেখতে পাচ্ছ, প্রত্যেক জায়গায় তুমি চারটে করে অক্ষর দেখতে পাবে, এ বি সি ডি। তাই চারটে করে ভেঙে নেবে, এগুলো তোমাকে বুঝতে হবে। কি করে বুঝবা? প্র্যাকটিস করলে বুঝবে। কি করে? প্র্যাকটিস। ব্যাস দেখো, তাহলে এখানে ঘাটতি কি আছে? এ বি। এখানে ঘাটতি কি আছে? এর ঘাটতি, এর ঘাটতি। তাই তাহলে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। তাহলে এ ডি বি সি আসছে, তারপরে আবার এ ডি বি সি, আবার তো এডিবিসি, তাই তো। তারপরে কি? এ ডি, তারপরে বির ঘাটতি, তারপরে এর ঘাটতি, সি এর ঘাটতি। কোন অপশন আছে? এটাও তো নেই, অপশন এটাই আছে।